এর আগের দিন আমরা তাহলে সেপারেবল ম্যাট্রিক্স স্পেস জাস্ট ডেফিনেশনটা দিয়ে এবং একটা এক্সাম্পল দিয়ে আমরা শেষ করেছিলাম। তো আমি আরেকবার আজকে সেপারেবল ম্যাট্রিক্স স্পেসটা বলে দিচ্ছি, তারপর এই সেপারেবল ম্যাট্রিক্স স্পেসের আমরা বিভিন্ন এক্সাম্পলগুলো নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে? এ ম্যাট্রিক্স স্পেস x, d is said to be separable. A matrix space x, d is said to be separable if there exists a subset. এরকম যদি একটা সাবসেট পাওয়া যায় ম্যাট্রিক্স স্পেসের, ধরলাম a, কার সাবসেট? গোটা ম্যাট্রিক্স স্পেস x এর সাবসেট, সাচ দ্যাট যাতে করে দুটো কন্ডিশন ফুলফিল করতে হয়। এর আগের দিনে আমি বলেছিলাম কি কি দুটো কন্ডিশন। এক নম্বর, এটাকে হতে হবে কাউন্টেবল, আর দুই নম্বর, এ কে হতে হবে ডেন্স ইন এক্স। ঠিক আছে? এ যদি এক্স এ ডেন্স হয় তার মানে এ ক্লোজার ইজ ইকুয়াল টু এক্স, এটা দেখাতে হবে। দেখো বোঝাতে পারছি কিনা? তাহলে কোনো একটা স্পেসকে কখন আমরা সেপারেবল বলবো? যদি তার একটা সাবসেট একটা এক্সিস্ট করলেই হবে। এ এরকম একটা সাবসেট যদি এক্সিস্ট করে, সেই সাবসেটটা কি হতে হবে? কাউন্টেবল হতে হবে। আর দুই নম্বর হচ্ছে ডেন্স হতে হবে। তো এক নম্বর হচ্ছে কাউন্টেবল। এর আগের দিনই বলেছিলাম কাউন্টেবল হওয়া মানে ফাইনাইট হতে পারে বা কাউন্টেবলি ইনফাইনাইট হতে পারে। তো যাই হোক, কাউন্টেবলি ইনফাইনাইট মানে হচ্ছে এনুমারেবল। কাউন্টেবলি ইনফাইনাইট মানে হচ্ছে এনুমারেবল বা কাউন্টেবলি ইনফাইনাইট, এটাও কিন্তু কাউন্টেবল। আমাদের মধ্যে ছোটবেলা থেকেই একটা ধারণা থাকে যে কাকে কাউন্ট করতে পারবো। ধরো আমি কাউকে বললাম যে একটা ঘরে 50 জন স্টুডেন্ট আছে, ঠিক আছে, 50 স্টুডেন্টস। তো কাউকে বললাম যে কাউন্ট করো। তো কিভাবে কাউন্ট করব? শুরু করব 1, 2 নম্বর স্টুডেন্ট, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 50। এবার ধরো কাউকে বললাম যে গোটা ঘরে আছে 1000টা স্টুডেন্ট, কিভাবে কাউন্ট করব? 1, 2, 3, 1000, তাই তো? বুঝতে পারা গেছে? এবার বললাম যে আরো বেশি স্টুডেন্ট আছে, আস্তে আস্তে বাড়ছে, 10,000 বা 1 লাখ বা 1 কোটি। তো এগুলোকে আমরা কাউন্ট করি কিভাবে? এগুলো তো ফাইনাইট। তো ফাইনাইট যেগুলো হচ্ছে সেগুলোকে আমরা কাউন্ট করি কি করে? আমরা কাউন্ট করার স্টাইলটা হচ্ছে 1 থেকে স্টার্ট করি, যে 1, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, এগুলো হচ্ছে কাউন্টেবল, তাই না? ধরো আমি বললাম যে তোমাদেরকে 1 কেজি বা 100 গ্রাম চিনি রেখে দিলাম, একটা জায়গায় চিনি রেখে দিলাম। তো চিনি রেখে দেওয়া মানে এবার বললাম যে কতগুলো চিনির দানা আছে। সময় লাগবে, কিন্তু সেগুলো কাউন্ট করা যাবে। কি করে কাউন্ট করা যাবে? একটা চিনি, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এভাবে করলাম। তাহলে অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা থাকে যে শুধুমাত্র ফাইনাইট হলেই কাউন্টেবল। একেবারেই না, ইনফাইনাইটকেও কাউন্টেবল বলা যায়। ইনফাইনাইট তাকেও কাউন্টেবল বলা যায়। কিরকম ভাবে কাউন্টেবল বলা যায়? যেমন ধরো আমি বললাম ন্যাচারাল নাম্বারের সেট। ন্যাচারাল নাম্বারের সেটে 1, 2, 3, 4 চলছে, শেষ নেই। তাহলে এই সেটটা কি কাউন্টেবল? বলছে হ্যাঁ এটা কাউন্টেবল, কিন্তু এই সেটটা কিন্তু ফাইনাইট না। ন্যাচারাল নাম্বারের সেট কিন্তু ইনফাইনাইট সেট, কিন্তু কাউন্টেবল। এবার কোশ্চেনটা হচ্ছে কাউন্টেবল মানে কি? কাউন্টেবল মানে হচ্ছে যেটা গোনা যাবে, নট নেসেসারি যে আমি গুনে শেষ করে দিতে পারবো। শেষ হয়তো করতে পারবো না, কিন্তু আমি গুনতে থাকবো, মানে গুনতে পারবো। আমরা কিরকম ভাবে গুনতে পারবো? আমি গোনাটা স্টার্ট করবো এইভাবে, এটা 1 নম্বর ন্যাচারাল নাম্বার, এটা 2 নম্বর ন্যাচারাল নাম্বার, এটা 3 নম্বর ন্যাচারাল নাম্বার, নেক্সট 4 নম্বর হবে, নেক্সট 5 নম্বর হবে, 6 নম্বর, 7 নম্বর। আমি কিন্তু চলতে থাকবো, গুনতে পারছি। তাহলে কি দেখো একটা একটা করে ন্যাচারাল নাম্বার সব চলে আসছে, আমি গুনতে পারছি। যদি বলো যে স্যার ইন্টিজার, এটাও কাউন্টেবল। কি করে এটাও কাউন্টেবল? এটাও তো ইনফাইনাইট, কিন্তু তাও কাউন্টেবল, এটাকেও গুনতে পারবো। কি করে গুনতে পারবো? এটা 1 নম্বর ইন্টিজার, এটা 2 নম্বর ইন্টিজার, এটা 3 নম্বর ইন্টিজার, এটা 4 নম্বর ইন্টিজার, এটা 5 নম্বর ইন্টিজার, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর। দেখো তো সব ইন্টিজার গুলো পরপর চলে আসছে কিনা।
বুঝতে পারা গেছে কিভাবে? তাহলে দেখো 0 চলে আসলো, +-1, +-2, +-3, +-4। তাহলে দেখো আমি পরপর এভাবে কিন্তু গুনতে পারছি। হ্যাঁ, আমি হয়তো এটা অসীম, ইনফাইনাইট, আমি হয়তো শেষ করতে পারবো না, কিন্তু আমি চলতে থাকবে। আমি কোনো এলিমেন্টকেই দেখো ছাড়ছি না, ইন্টিজারে কিন্তু সমস্ত এলিমেন্টগুলোকে আমরা একটা করে কাউন্ট করে নিচ্ছি। তাহলে এরা সব কিন্তু কাউন্টেবল। এবার ধরো আমি কাউকে বললাম যে একটা সেট নিলাম ক্লোজ 0,1, এই সেটটাকে কাউন্ট করো, মানে এই সেটে কটা এলিমেন্ট আছে। কাউন্ট করা মানে এরকম না যে ফাইনাইট থাকতে হবে 10টা বা 50টা, ওটা না। তাহলে ফাইনাইট বলতাম, যদি বলতাম যে এই সেটে কটা এলিমেন্ট 50টা, দেন ফাইনাইট। কিন্তু এই সেটে ইনফাইনাইট থাকা সত্ত্বেও আমি কাউন্ট করতে পারছি কিনা। কাউন্ট করতে পারা মানে আমি এরকম ভাবে, আমরা যদি ছোটবেলা থেকে শিখে এসেছি কাউন্ট করো, কোনো একটা জায়গায় 10 জন আছে, আমরা কিভাবে কাউন্ট করি? আমরা শুরু করি 1, 2, 3, 4। আমরা কোনদিন বলি যে 5, 4, 3, 2, 1, এভাবেও তো কাউন্ট করা যায়, তাই না? 5 জনকে এইভাবে তো কাউন্ট করা যায়, 5, 4, 3, 2। কিন্তু আমরা সবসময় চেষ্টা করি 1 থেকে শুরু করি, 1, 2, 3, 4, 5, বা এরকম ভাবে আমরা কাউন্ট করি 3, 5, 2, 1, 4, এরকম ভাবে আমরা করি না। আমরা সবসময় কাউন্ট করি হচ্ছে 1 থেকে শুরু করি, তাহলে আমাদের সুবিধা হয়। তো কাউন্ট করা মানে হচ্ছে যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এরকম ভাবে আমরা সাজিয়ে নিই বস্তুগুলোকে। সে সেট হোক, মানে সে স্টুডেন্ট হোক, সে ম্যান হোক, সে যে কোনো একটা অ্যানিমেল হোক, আমরা সবসময় চেষ্টা করি 1 থেকে শুরু করে। আমি যদি বলি ওখানে 10 জন আছে, তাহলে কি করে শুরু করবো? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, এভাবে করতে করতে 10 জন। তাহলে কাউন্টেবল মানে কিন্তু আমরা 1 থেকে স্টার্ট করছি কাউন্ট করা। যদি ফাইনাইট হয় স্টপ করে দেবো একটা সার্টেন টাইম পর। যদি বলি যে হ্যাঁ ওখানে ফাইনাইট জোন আছে, তাহলে 1, 2, 3, 4, 5 করে একটা সময় স্টপ করে দেবো, হ্যাঁ ফাইনাইট। আর যদি ইনফাইনাইট থাকে চলতে থাকবে, কাউন্টেবল, কাউন্টটা চলতে থাকছে। তার মানে এটা না যে সেটা কিন্তু কাউন্টেবল না, অবশ্যই মানে আনকাউন্টেবল না, সেটা কাউন্টেবল, চলতে থাকছে কাউন্টটা, সময় আরো দিচ্ছি, আরো চলছে এইভাবে। তো একটা ইনফাইনাইট সেটও কিন্তু কাউন্টেবল। যেমন আমি যদি এবার বলি যে 0,1 ক্লোজড ইন্টারভাল, এটা কি কাউন্টেবল? এই সেটে কটা এলিমেন্ট আছে কি করে বুঝবো? আচ্ছা, ইনফাইনাইট আছে এটা বুঝতে পারছি, ইনফাইনাইট আছে এটা বুঝতে পারছি এই সেটে। কেন? এই সেটে 0 আছে, 1 আছে, এবং 0 আর 1 এর মাঝখানে কত রিয়াল নাম্বার আছে? প্রচুর রিয়াল নাম্বার থাকবে। 0 থাকবে, 1 থাকবে, তারপরে তার মাঝখানে প্রচুর রিয়াল নাম্বার। কিন্তু এবার যদি আমি বলি আমি কাউন্ট করা স্টার্ট করো, দেখো ইন্টিজারকে কি করে কাউন্ট করছিলাম? 1, 2, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। তাহলে কি পরপর দেখো সমস্ত ইন্টিজার গুলো কিন্তু ঢুকে যাচ্ছে, একটা ইন্টিজারকে আমি বাদ দিচ্ছি না। 3, এরপর 8, +-4, +-5, +-6, সব ইন্টিজার চলে আসছে। তাহলে 0,1 কে আমি যদি কাউন্ট করা স্টার্ট করি, কিভাবে শুরু করবো কাউন্টটা? ধরো আমি 0 থেকে শুরু করলাম, তারপর কাকে নেব? এটা 1 নম্বর, 0,1 এর মধ্যে এটা 1 নম্বর এলিমেন্ট। 2 নম্বর এলিমেন্ট কাকে নেব? ধরো আমি বললাম যে 0.1 কে নিচ্ছি, 0.1ও তো আছে। তো তখনই আবার কেউ বলবে স্যার 0.01ও আছে, তখনই বলবে 0.001ও আছে, 0.00001ও আছে। এবার কোশ্চিনটা হচ্ছে আমরা তাহলে কি করে পরপর এভাবে কাউন্ট করবো যাতে করে গোটা ক্লোজ ইন্টারভাল 0,1 এর মধ্যে ঢুকে যায়? পারবো কাউন্ট করতে? এরকম কোনো প্রসিডিওর আমরা খুঁজে পাবো কাউন্ট করার? আমার কথাটা বুঝতে পারা গেছে যে আমরা কাউন্টটা কিভাবে শুরু করবো? আমরা শুরু করবো এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এইভাবে। তাহলে ক্লোজ 0,1 কে আমরা কিভাবে কাউন্ট করবো? মানে তার এলিমেন্ট গুলোকে আমরা কিভাবে নেবো যে এটা 1 নম্বর, তারপর এটা 2 নম্বর, তারপর এটা 3 নম্বর, এরকম ভাবে নিতে পারবো? আমি 0 কে 1 নম্বর নিলাম সাপোজ, তারপরে 2 নম্বর কাকে নেবো? 0.1 কে নিলাম, 3 নম্বর এটাকে নিলাম, 4 নম্বর এটাকে নিলাম, 5 নম্বর এটাকে নিলাম, এইভাবে তো চলতে থাকবে। তারপর তো আরো এলিমেন্ট আছে 0.2, সেগুলোকে কি করে নেবো? 0.3, এই 0.2 এর জন্য আবার 0.02, 0.002, প্রচুর এলিমেন্ট থাকবে এরকম। তাহলে এই সেটটাকে কাউন্ট করা যায় না, এটার কোনো ফর্মুলা নেই, আনকাউন্টেবল, কাউন্ট করা যায় না। আমি ব্যাপারটা বোঝাতে পারছি? এই যে কাউন্টেবল বা ইনফাইনাইট কাউন্টেবল যেটাকে বলছে, কাউন্টেবল ইনফাইনাইট, সেটা কি? সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সঙ্গে সেটের একটা বাইজেকশন। ন্যাচারাল নাম্বারের সঙ্গে সেটের একটা বাইজেকশন হতে হয়। বাইজেকশন কেন বলছি? ন্যাচারাল নাম্বারে কে থাকে? 1, তাহলে 1 এর একটা ইমেজ, 2, 2 এর ইমেজ মানে 1 নম্বর, 2 নম্বর, 3 এর ইমেজ মানে 3 নম্বর এলিমেন্ট, 4 এর ইমেজ মানে 4 নম্বর এলিমেন্ট, 5 এর ইমেজ মানে 5 নম্বর এলিমেন্ট, 6 এর ইমেজ মানে 6 নম্বর। এইভাবে যদি আমরা ন্যাচারাল নম্বরের সঙ্গে সেটের একটা বাইজেকশন পাই, তার মানে যদি আমরা এভাবে গুনতে পারি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর সেটের এলিমেন্টগুলোকে যদি এভাবে গুনতে পারি, তাহলেই বলবো সেটটা হচ্ছে এনুমারেবল বা কাউন্টেবলি ইনফাইনাইট। আমি কি ব্যাপারটা বোঝাতে পারছি? ধরো আমি যদি বলি যে রেশনাল নাম্বার কাউন্টেবল, রেশনাল, বা একটা কাজ করি রেশনাল না বলে পজিটিভ রেশনাল। পজিটিভ রেশনাল মানে কারা পড়বে সেটের মধ্যে জানো? পজিটিভ রেশনাল মানে 1, 2, 3, 4, 5, 6 সব। আর কে পড়বে? এরকম পড়বে 1 এর 2, 2 এর 2,
3 এর 2, 4 এর 2, 5 এর 2, আর কে পড়বে 1 এর 3, 2 এর 3, 3 এর 3, 4 এর 3, আর কে পড়বে 1 এর 4, 2 এর 4, 3 এর 4, 4 এর 4, চলতে থাকবে, ডান দিকেও চলবে নিচেও চলবে। তো এবার যদি বলি যে কিউ প্লাস এই যে এই সেটটাকে এটাকে যদি কাউন্ট করা স্টার্ট করি তাহলে কিভাবে কাউন্ট করব? অনেক পদ্ধতি আছে, এক একজন এক এক রকম ভাবে কাউন্ট করতে পারে। কিরকম ভাবে? কেউ বলতে পারে এটা 1 নম্বর, এটা 2, এটা 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, দেখো পরপর পরপর। তাহলে আমি কাউন্টটা বুঝতে পারা যাচ্ছে কিভাবে কাউন্ট করছি। এটা 1 নম্বর, এটা 1 এর ইমেজ, এটা 2 নম্বর 2 এর ইমেজ, 3 নম্বর 3 এর ইমেজ, 4 এর ইমেজ, 5 এর ইমেজ, 6 এর ইমেজ, 7 এর ইমেজ, 8 এর ইমেজ, 9 এর ইমেজ, 10 এর ইমেজ, 11 নম্বর, 12, 12 এর ইমেজ, 13, 14, 15, দেখো সব চলে আসছে, সব রেশনাল নাম্বার পরপর চলে আসছে, চলতে থাকবে এইভাবে। আমার কথাটা বুঝতে পারা গেছে আমি কিভাবে কাউন্টটা করছি? তাহলে রেশনাল নাম্বারকে কাউন্ট করা যায়। আচ্ছা ধর এখানে রেশনাল নেই, এখানে পজিটিভ রেশনাল, সেরকম ভাবে নেগেটিভ রেশনালকেও আমি কাউন্ট করতে পারবো। পজিটিভ রেশনালকে যেভাবে কাউন্ট করলাম নেগেটিভ রেশনালকেও কাউন্ট করতে পারবো। নেগেটিভ রেশনালকে কাউন্ট করার পর পজিটিভ রেশনালকে কাউন্ট করার পর তার সাথে জিরো আরেকটা এলিমেন্ট, এক্সট্রা একটা এলিমেন্ট, ফাইনাইট এলিমেন্ট আরো যোগ করে দেবো, সেটাও কাউন্টেবল। যদি কেউ বলো স্যার এইভাবে কাউন্ট কেন করছেন, আমি যদি অন্যভাবে কাউন্ট করি, কাউন্ট করার বিভিন্ন পদ্ধতি আছে। পদ্ধতি মানে যেভাবে আমি এখন কাউন্ট করলাম সেই অনুসারে তার একটা ম্যাপিং খুঁজতে হবে। যদি বলো স্যার অন্যভাবে কাউন্ট করবো তাহলে ওই অনুসারে ম্যাপিং খুঁজতে হবে। তাহলে এরকম একটা ম্যাপিং খুঁজলেই হয়, কিন্তু একাধিক ম্যাপিংও পেতে পারি। অনেকে আবার এইভাবে কাউন্ট করে, এটা 1, এটা 2, 3, 3 নম্বর, দেখো আমি কিভাবে করছি, তীর চিহ্নটা দেখো, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7, 8, 9, 10, 11, ঠিক আছে, 12, 13, 14, 15, আবার এবার 16, চলবে, দেখো সব চলে আসছে। এইভাবেও কাউন্ট করা যায়। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, 3, 4, 5, 6, সরি 7, 8, 9, 10, এইভাবে চলছে। তাহলে এই অনুসারে যেরকম ভাবে কাউন্ট করবো সেই অনুসারে ম্যাপিং খুঁজতে হবে। তাহলে এবার 1 এর ইমেজ এটা হবে, 2 এর ইমেজ এটা হবে, 3 এর ইমেজ এটা, 4 এর ইমেজ এটা, তাহলে ওরকম ভাবে যেরকম ভাবে আমরা নেব সেরকম ভাবে একটা ম্যাপিং খুঁজতে হবে যাতে করে ইমেজগুলো 1, 2, 3, 4, 5, 6 তাদের ইমেজগুলো এরকম হয়। তাহলে কিউ প্লাস একটা কাউন্টেবল। এবার যদি বলি আর কাউন্টেবল, রিয়েল নাম্বার, আর বা আর প্লাসই ধরো, আর প্লাস, আর প্লাস মানে কিউ প্লাসের সাথে রেশনালের সাথে ইররেশনাল থাকে, তখন কিন্তু আমরা এটাকে কাউন্টেবল দেখাতে পারি না। এরকম ভাবে কোনো ম্যাপিং খুঁজতে পারি না যাতে করে 1 এর ইমেজ, 2 এর ইমেজ, 3 এর ইমেজ পাই, বা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এরকম পাবো না। তাহলে এটা কাউন্টেবল হয় না। তাহলে এতটুকু জিনিস মাথায় রাখবে, কোনো একটা সেট এস যদি কাউন্টেবল হয় তাহলে তার এলিমেন্টগুলোকে এইভাবে লেখা যায়: 1 নম্বর A1, 2 নম্বর A2, 3 নম্বর A3, 4 নম্বর A4, 5 নম্বর A5, 6 নম্বর A6। এটা হচ্ছে 1 এর ইমেজ, এটা 2 এর ইমেজ, 3 এর ইমেজ, 4 এর ইমেজ, 5 এর ইমেজ। কেন? কারণ এইভাবে আমরা শুরু করি। এটা 1 নম্বর, 1 নম্বর মানে 1 এর ইমেজ, 2 নম্বর এলিমেন্ট মানে 2 এর ইমেজ, 3 নম্বর মানে 3 এর এলিমেন্ট, কাউন্ট করছি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এভাবে কাউন্ট করছি। তাহলে ন্যাচারাল নাম্বার কেন কাউন্টেবল? কারণ ন্যাচারাল নাম্বারকে আমরা এইভাবে লিখতে পারি: 1 নম্বর এটা 1 এর ইমেজ, 2 নম্বর 2 এর ইমেজ, 3 নম্বর 3 এর ইমেজ, 4 নম্বর 4 এর ইমেজ, 5 নম্বর 5 এর ইমেজ, 6 নম্বর 6 এর ইমেজ। ইন্টিজারকে কেন কাউন্টেবল? 1 নম্বর এটা 1 এর ইমেজ, 2 নম্বর 2 এর ইমেজ, 3 নম্বর -1 3 এর ইমেজ, 4 নম্বর, 5 নম্বর, 6, 7, দেখো সব চলে আসছে। রেশনালকে কেন লিখতে পারি? ওই যে এইভাবে যদি লিখি তাহলে এই যে 1 নম্বর 2 নম্বর যেরকম ভাবে বললাম, তাই না, 1 নম্বর 2 নম্বর যেরকম ভাবে বললাম সব চলে আসবে পরপর পরপর, এরকম চলে আসবে। তার মানে যে কোনো একটা এনিউমারেবল বা কাউন্টেবল সেটকে, কাউন্টেবল মানে ফাইনাইট আর ইনফাইনাইট দুটোই হতে পারে। যদি ফাইনাইট হলো তাহলে তো স্টপ করে দিলাম 100 নম্বর বা 1000 নম্বরে স্টপ, বা 10 নম্বরে। আর যদি ইনফাইনাইট হয় কাউন্টেবলি তাহলে চলতে থাকবে। তার মানে যে কোনো কাউন্টেবল সেটকে এরকম ভাবে লেখা যায়। এটাকে বলে এনিউমারেশন। কি বলা হয় এটাকে? এনিউমারেশন। এই যে 1, 2, 3, 4 এটাকে বলে এনিউমারেশন। সেই এনিউমারেশনের নাম অনুসারে বলা হয় এনিউমারেবল। তাহলে যে কোনো কাউন্টেবল সেটকে এনিউমারেবল কেন বলা হয়? এনিউমারেশন আকারে। এনিউমারেশন মানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এটা হচ্ছে এনিউমারেশন। বুঝতে পারলাম? তাহলে সেপারেবল হতে গেলে সবার আগে একটা সাবসেট পেতে হবে স্পেসের, যেই সাবসেটটাকে কাউন্টেবল হতে হবে। এটা 1 নম্বর। দেখো কাউন্টেবল থেকে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো।
কাউন্টেবল নিয়ে যদি কারো কোনো কোশ্চিন থাকে আমাকে বলতে পারো। কারো কোনো কোশ্চিন আছে? যে কোনো একটা সেট কাউন্টেবল মানে কি বোঝাতে পারছি? তাহলে কাউন্টেবল মানে দু ধরনের হতে পারে, ফাইনাইট হতে পারে, কাউন্টেবলি ইনফাইনাইট হতে পারে। কাউন্টেবলি ইনফাইনাইট মানে এনিউমারেবল, এনিউমারেশন আছে কিনা। এনিউমারেশন মানে একের ইমেজ, দুইয়ের ইমেজ, তিনের ইমেজ, মানে আমরা গুনতে পারছি না 1 2 3 4 5 করে এরকম ভাবে সেটের এলিমেন্ট গুলোকে। আর 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে সেটটাকে ডেন্স হতে হবে। 2 নম্বর হচ্ছে সেটটাকে কি হতে হবে? ডেন্স হতে হবে এক্স এ। আচ্ছা, ডেন্স হয়ে যাওয়া মানে এ ক্লোজার ইজ ইকুয়াল টু এক্স হতে হবে। তো এ ক্লোজার ইজ ইকুয়াল টু এক্স মানে এ ক্লোজার ইজ ইকুয়াল টু এক্স, এটা মানে কি? এ ক্লোজার ইজ ইকুয়াল টু এক্স হয়ে যাওয়া মানে কি? আর মাইক অন আছে, আমি কিন্তু ইয়ে করে দেবো, কতবার করে অন করে দিচ্ছে। এ ক্লোজার ইজ ইকুয়াল টু এক্স, এটা মানে কি? এই ক্লোজারটাকে এক্স দেখাতে গেলে কি দেখাতে হবে? আচ্ছা, এ হচ্ছে এক্স এর একটা সাবসেট। এ যদি এক্স এর একটা সাবসেট হয় তাহলে এ ক্লোজার এক্স এর সাবসেট হবে কি হবে না? এরকম একটা থিওরেম করিয়েছিলাম যে এ ক্লোজার ইজ দ্য স্মলেস্ট closed subset of x containing a, a কে কন্টেইন করে x এর সবথেকে কি হবে? স্মলেস্ট, তাই না? সাবসেট। তাহলে এ ক্লোজারটাও x এর সাবসেট কিনা, কারণ স্পেসের বাইরে তো যেতে পারে না, ব্যাপারটা বোঝো। এ যদি x এর সাবসেট হয় তাহলে তার ক্লোজারটা কি হবে? স্পেসের থেকে তো বড় হতে পারে না, তাহলে স্পেসের সাবসেট হবে, তাই না? এ ক্লোজারটা এক্স এর সাবসেট, কিন্তু দেখাতে হবে এ ক্লোজার ইজ ইকুয়াল টু এক্স। তাহলে এ যদি এক্স এর সাবসেট হয় তাহলে এ ক্লোজার এক্স এর সাবসেট, এটা খুব অবভিয়াস, এটা খুব ক্লিয়ার। তাহলে উল্টোটা যদি দেখাতে পারি যে এক্স হচ্ছে এ ক্লোজারের সাবসেট, তাহলে বলতে পারবো এটা 1 নম্বর আর এটা 2 নম্বর, দুটো মিলে বলতে পারি যে হ্যাঁ এ ক্লোজার ইজ ইকুয়াল টু এক্স। তাহলে এ ক্লোজার ইজ ইকুয়াল টু এক্স এটা দেখানো মানে এইটা আমাদের দেখাতে হবে যে এক্স হচ্ছে এ ক্লোজারের সাবসেট। কি দেখাতে হবে আমাদের? যে এক্স এ ক্লোজারের সাবসেট। বুঝতে পারা গেছে? তাহলে আমাদের দেখাতে হবে এক্স স্পেস এ ক্লোজারের সাবসেট, কারণ এ ক্লোজারটা এক্স এর সাবসেট, সেটা খুব অবভিয়াস। কেন অবভিয়াস? কারণ এক্সটা হচ্ছে মূল হোল স্পেসটা, তাহলে হোল স্পেসের সাবসেট হবে এ ক্লোজার। তাহলে এক্স এ ক্লোজারের সাবসেট, এটা কি করে দেখাবো আমরা? একটা এলিমেন্ট ধরে নেব এক্স থেকে, তারপরে দেখাবো সেটা এ ক্লোজারে আছে, তাই না? এক্স একটা এলিমেন্ট ধরে নেব ক্যাপিটাল এক্স থেকে, স্পেস থেকে, তারপরে দেখাবো এক্সটা এ ক্লোজারে আছে। এবার এক্স এ ক্লোজারে আছে মানে কি দেখাতে হবে বলো? এক্স এ ক্লোজারে আছে কি দেখাতে হবে? এ ক্লোজারে থাকা মানে এতেও থাকবে এ ড্যাশটাও থাকবে। এ ক্লোজার মানে এতেও থাকবে এ ড্যাশটেও থাকবে, কারেক্ট। তাহলে ডেফিনেশন কি? এ ক্লোজারে থাকার অ্যাডারেন্ট পয়েন্ট, তাহলে এক্সটা একটা অ্যাডারেন্ট পয়েন্ট হবে। অ্যাডারেন্ট পয়েন্টের ডেফিনেশন মনে আছে? এভরি open sphere of x contains at least one element of car a other than x বলার দরকার আছে? যদি আমরা other than x বলি, যদি আমি বলি যে other than যে তো এটা আছে, কারেক্ট, other than x মানে x a ড্যাশটি আছে, কিন্তু আমরা এ ড্যাশের সঙ্গে সঙ্গে এ তেও থাকতে পারে, তার মানে এ ক্লোজার নিচে। এ ক্লোজার নেওয়া মানে আদার দ্যান এক্স, এটা বলার দরকার নেই, এটা আমরা বলবো না, এটাকে বাদ দিয়ে দিব। এ ক্লোজারে থাকা মানে আদার দ্যান এক্স বলার দরকার নেই, আর এ ড্যাশে থাকা মানে তখন আমরা আদার দ্যান এক্স বলি। তার মানে এক্স, ভালো করে দেখো আমরা কি দেখাতে চাইবো, আমরা কিন্তু এই অঙ্কগুলো করবো, এখন আমি ডিটেলসে বলে দিচ্ছি কি কি করবো। এক্স স্পেসে ধরে নিলাম একটা স্মল এলিমেন্ট এক্স, এটা এলিমেন্ট স্পেস থেকে ধরে নিলাম, সেটাকে দেখাতে হবে আমাদের এ ক্লোজারে আছে। এ ক্লোজারে থাকা মানে এক্স কে কেন্দ্র করে যে কোনো ওপেন স্ফিয়ার কি করবে? এ সেটের অন্তত একটা এলিমেন্টকে কন্টেইন করবে, বা আরো ভালো করে লিখতে গেলে যে কোনো ওপেন স্ফিয়ার মানে যে কোনো আর এর জন্য
এসআর এক্স, এক্স কে কেন্দ্র করে ওপেন স্ফিয়ার কি করবে? কন্টেন্স at least one element of A, এর অন্তত একটা এলিমেন্টকে কন্টেন করবে, তাই না? তাহলে এসআর এক্স গুলো কি করবে? এই ওপেন স্ফিয়ার গুলো এর অন্তত একটা এলিমেন্টকে কন্টেন করবে। আচ্ছা, এর অন্তত একটা এলিমেন্টকে কন্টেন করা মানে এরকম একটা ওয়াই থাকবে, যে ওয়াইটা এসআর এক্স এও থাকবে আবার এ তেও থাকবে, যে ওয়াইটা এ তেও থাকবে আবার এসআর এক্স এও থাকবে। তার মানে কি? তার মানে হচ্ছে এসআর এক্স ওয়াই কে কন্টেন করবে, যে ওয়াইটা হচ্ছে এর একটা এলিমেন্ট, তাই না? তাহলে ওয়াই এসআর এক্স এও থাকবে, এ তেও থাকবে, এটা যদি মাথায় থাকে। তার মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে এরকম একটা এক্স স্পেস থেকে ধরে নিব, তারপর দেখাবো যে এই এক্স কে কেন্দ্র করে যে কোনো ওপেন স্ফিয়ার এ সেটের অন্তত একটা এলিমেন্ট ওয়াই কে কন্টেন করে, তাহলেই বলতে পারবো এক্স এর ক্লোজারে আছে। পরে কিন্তু ব্যাপারটা গুলিয়ে ফেলো না যে কেন স্যার আপনি হঠাৎ করে ওয়াই নিলেন, এখানে তো এক্স ছিল। হ্যাঁ, অবশ্যই আরেকটা এলিমেন্টকে নিতে হবে। এক্স যদি স্পেসে থাকে তাহলে এক্স এ ক্লোজারে থাকবে। কি করে দেখাতে পারবো? এক্স কে কেন্দ্র করে যে কোনো ওপেন স্ফিয়ার ওয়াই একটা এলিমেন্টকে কন্টেন করবে এ সেটের, তাহলেই বলতে পারবো এক্স এর ক্লোজার। এটা হয়ে যাওয়া মানে এক্স এর ক্লোজার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে সেপারেবল দেখানো মানে এই দুটো জিনিস, এক হচ্ছে কাউন্টেবল, এরকম একটা সাবসেট তৈরি দেখাতে হবে বা পেতে হবে যাতে করে সাবসেটটা কাউন্টেবল হয়, আর দুই নম্বর হচ্ছে সাবসেটটা এক্স এর স্পেসে ডেন্স হয়। তো এর আগের দিন আমরা ফার্স্ট একটা এক্সাম্পল করেছিলাম, একবারে প্রথম, যে আর ইউ ইজ এ সেপারেবল ম্যাট্রিক্স স্পেস, তাই না? আর ইউ এটা হচ্ছে একটা সেপারেবল ম্যাট্রিক্স স্পেস, এটা আমরা করেছিলাম। কেন আর ইউ একটা সেপারেবল ম্যাট্রিক্স স্পেস? কারণ there exists a subset q, এরকম একটা সাবসেট পেয়ে গেছিলাম আর এর, such that এক নম্বর কিউ হচ্ছে কাউন্টেবল, কিউ সবসময় কাউন্টেবল হয়, কাউন্টেবলি ইনফাইনাইট বা এনুমারেবল হয়। আর দুই নম্বর কিউ এর ক্লোজার সবসময় আর হয়, এটা তোমরা হয়তো জানো, কিউ এর ক্লোজার সবসময় আর হয়। তার মানে দ্যাট ইজ কিউ হচ্ছে আর এ ডেন্স, কিউ ইজ ডেন্স ইন আর। ব্যাপারটা বুঝতে পেরেছো? তো এটা তো গেল আমাদের ম্যাথমেটিক্সের ভাষা। যদি আমরা একটু জিওমেট্রিক্যালি ব্যাপারটা ভাবি যে আর এ কেউ ডেন্স, ডেন্স জিনিসটা কি? কিউ আর এ ডেন্স মানে কি জানো? কিউ আর এ ডেন্স মানে আর আর কিউ কে খুব পৃথক করা যায় না, ব্যাপারটা বুঝতে হবে। ধরো এটা রিয়েল নাম্বার, এটা রিয়েল নাম্বার সিস্টেম, তো রিয়েল নাম্বার সিস্টেমের মধ্যে কিউ রেশনাল নাম্বারগুলো এমন ভাবে থাকবে যাতে করে কিউ আর আর এর মধ্যে পৃথক করা যায় না, ডিফারেন্স নেই। তো এবার তোমরা বলতে পারো স্যার কিউ আর আর এর মধ্যে যদি ডিফারেন্স না থাকে তাহলে গোটা রিয়েল নাম্বার তো শুধুমাত্র কিউ দিয়ে তৈরি না, রেশনাল দিয়ে তৈরি না, তার পাশাপাশি ইররেশনালও থাকে। হ্যাঁ, তাহলে ব্যাপারটা বুঝতে হবে, আর এর মধ্যে রেশনালও আছে, আর এর মধ্যে ইররেশনালও আছে, কিন্তু এরকম না যে হ্যাঁ এই অবধি রেশনাল তারপরে অর্ধেক ইররেশনাল, না, গোটা আর এর রেশনাল গুলো এমন ভাবে আছে যে গোটা রেশনাল গুলোই আর কে দখল করে নিয়েছে, কিন্তু তার মাঝে মাঝে আবার ইররেশনাল আছে। বুঝতে পেরেছো? আমি যদি কাউকে বলি যে 0,2 সেটাকে দুভাগে ভাগ করো, 0,1 ইউনিয়ন 1,2, তার মানে কি? তার মানে 0,2 এর অর্ধেক ভাগে হচ্ছে 0,1 আছে। তাহলে কি বলবো 0,1 ইজ ডেন্স ইন 0,2? না। কেন? কারণ 0,1টা এই পার্টে আছে, শেষ, 0,1 আর নেই। এর পরের পার্টটা হচ্ছে 1,2 শুরু হলো, ক্লোজড ইন্টারভাল। তাহলে এটা কিন্তু ডেন্স না, এটা এই অবধি আছে, গোড়াটা ডেন্স করছে না। কিন্তু যদি বলি আমি রেশনালকে এরকম ভাবে ভাগ করো যে সরি রিয়েলকে এরকম ভাবে ভাগ করো যে রেশনাল আর ইররেশনালের ইউনিয়ন আকারে, তখন কিন্তু এরকম ভাবে হবে না যে হ্যাঁ এতটুকুটা রেশনাল এতটুকুটা ইররেশনাল, না, এরকম না। তখন কি হবে? তখন রেশনালটা গোটাটাই থাকবে এবং তার মাঝে আবার ইররেশনালও গোটাটা থাকবে, ব্যাপারটা বুঝতে হবে। তাহলে রেশনালও গোটাটা থাকবে আবার ইররেশনালও গোটাটা থাকবে, ঠিক আছে? তাহলে ডেন্স, তাহলে ডেন্স ব্যাপারটা কি? ডেন্স মানে হচ্ছে যে কোনো একটা রিয়েল নাম্বার যদি ধরে নিই, যে কোনো একটা রিয়েল নাম্বার, বুঝতে পারা গেছে, সেই রিয়েল নাম্বারটা কিউ এর ক্লোজারে থাকবে, তাহলেই তো বলতে পারবো যে আর ইজ এ সাবসেট অফ কিউ ক্লোজার।
ঠিক আছে, তাহলে আমরা বলতে পারবো যে আর হচ্ছে সাবসেট অফ কিউ ক্লোজার। আর কিউ দেখো মানে কিউটা আর এর সাবসেট, এটা খুব অবভিয়াস যে কিউ এর ক্লোজারটা আর এর সাবসেট হবে। আরটাই হচ্ছে মূল স্পেস, টোটাল হোল স্পেসটা হচ্ছে আর ম্যাট্রিক্স স্পেসটা, তাহলে সবাই আর এরই সাবসেট হবে, কারণ স্পেসের বাইরে আর কেউ যেতে পারে না। তাহলে কিউ এটা যদি আর এর সাবসেট হয়, কিউ ক্লোজারটাও আর এর সাবসেট, এটা নিয়ে কারণ দ্বিমত হওয়ার কথা না। এবার কোশ্চেনটা হচ্ছে উল্টোটা, যে আর কি কিউ ক্লোজারের সাবসেট, তাহলে আর কিউ ক্লোজারের সাবসেট, এটা দেখানোর জন্য কি দেখাতে হবে? এটা দেখানোর জন্য আমাদের এরকম একটা এলিমেন্ট ধরে নিতে হয় আর থেকে, সেটাকে দেখাতে হয় কিউ ক্লোজারে। কিউ ক্লোজারে দেখানো মানে আর কে কেন্দ্র করে এরকম সরি এক্স কে কেন্দ্র করে এরকম একটা ওপেন স্ফিয়ার দেখাতে হবে, তাই না? এরকম একটা ওপেন স্ফিয়ার যে কোনো ফর ইচ আর, সেটা কি করবে? কন্টেন্স অ্যান এলিমেন্ট অফ কিউ। দেখো বোঝাতে পারছি কিনা? তাহলে এক্স কে কেন্দ্র করে যে কোনো ওপেন স্ফিয়ার কি করবে? কিউ এর একটা এলিমেন্টকে কন্টেন করবে। এবার তোমরা বলো এক্স কে কেন্দ্র করে যে কোনো একটা ওপেন স্ফিয়ার, রিয়ালে ওপেন স্ফিয়ারটা কি হয়ে যায়? নেইবারহুড হয়ে যায়। তাহলে এক্স মাইনাস আর থেকে এক্স প্লাস আর, কারণ রিয়ালের ক্ষেত্রে এস আর এক্সটা কি হয়ে যায়? এস আর এক্সটা হচ্ছে ওপেন স্ফিয়ারটা নেইবারহুড হয়ে যায়। তো এই যে নেইবারহুড, সেই নেইবারহুডটা দেখো তো এরকম একটা রেশনাল নাম্বারকে কন্টেন করবে। ধরো এটা এক্স, তাকে কেন্দ্র করে একটা নেইবারহুড নিলাম এক্স মাইনাস আর থেকে এক্স প্লাস আর, এর মধ্যে কি কোনো রেশনাল নাম্বার পাবো না আমরা? পাবো কি পাবো না? যদি বুঝতে পারা গেছে, এর মধ্যে কোনো রেশনাল নাম্বার পাবো না। যদি এক্স নিজে রেশনাল হয় তাহলে রেশনাল পাবো, আর এক্স যদি ইরেশনাল হয় তাহলে ইরেশনালের পাশে আবার একটা রেশনাল থাকে, কারণ আমরা জানি রেশনাল ইরেশনাল খুব পাশাপাশি থাকে। ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে ঠিক আমরা এরকম একটা রেশনাল পাবো, এরকম একটা কেন, আমরা প্রচুর পাবো। তাহলে এই কারণে আমরা বলতে পারি যে এক্স যদি আর এ থাকে তাহলে এক্সটা কিউ ক্লোজারে থাকবেই, কারণ এক্স কে কেন্দ্র করে যে কোনো ওপেন স্ফিয়ার বা রিয়ালের ক্ষেত্রে যে কোনো নেইবারহুড কিউ এর একটা এলিমেন্টকে কন্টেন করবে। তাহলে ডেন্স মানে কি? ডেন্স মানে হচ্ছে কিউ আর আর, কিউ হচ্ছে আর এ ডেন্স, তার মানে আর এর কোনো একটা এলিমেন্ট যদি নিই তার খুব কাছাকাছি কিউ এর একটা এলিমেন্ট পাবো, ব্যাপারটা এটাই। কিউ আর এ ডেন্স মানে কোনো একটা এলিমেন্ট যদি এক্স আমি আর থেকে নিয়ে নিই, তাহলে এরকম একটা ওয়াই পাবো কিউ থেকে, যাতে করে এক্স আর ওয়াই এর মধ্যে ডিফারেন্সটা খুবই ক্ষুদ্র, লেস দ্যান এপসাইলন। ব্যাপারটা বুঝতে হবে, কারণ এক্স এর কাছাকাছি আমরা একটা ওয়াই পাবো। এক্স হচ্ছে রিয়াল থেকে, ওয়াইটা হচ্ছে রেশনাল থেকে, তাহলে এক্স এর কাছাকাছি মানে যে কোনো এপসাইলন যদি আমরা নিই, সেই যে কোনো এপসাইলনের জন্য এক্স আর ওয়াই এর মধ্যে ডিফারেন্সটা খুবই ছোট হবে, এটাকেই বলে ডেন্স। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট এক্সাম্পল 2, 2 নম্বর। তাহলে এটা তো আমরা এর আগের দিনই করেছিলাম। এবার আস্তে আস্তে একটু অন্যান্য স্পেস নিয়ে আলোচনা করি, যেরকম দ্য স্পেস সিইউ। ঠিক আছে, এই স্পেসটা বলছে সেপারেবল। ইজ এ সেপারেবল ম্যাট্রিক্স স্পেস। সিইউ মানে কমপ্লেক্সের স্পেস উইথ ইউজুয়াল ম্যাট্রিক্স, তাই না? কমপ্লেক্সের স্পেস উইথ ইউজুয়াল ম্যাট্রিক্স, তার মানে এখানে সব কমপ্লেক্স নাম্বার আছে, ইমাজিনারি এক্স প্লাস আই ওয়াই এই আকারে এলিমেন্ট গুলো আছে। ঠিক আছে, কিন্তু ইউজুয়াল, ইউজুয়াল মানে বোঝাতে পেরেছি কিরকম? এই যে সি এর উপর ইউজুয়াল মানে হচ্ছে ডি অফ জেড ওয়ান কমা জেড টু। জেড ওয়ান যদি একটা কমপ্লেক্স হয়, জেড টু যদি একটা কমপ্লেক্স হয়, তাহলে তাদের ডিফারেন্সটা জেড ওয়ান মাইনাস জেড টুর মড। এইভাবে আমরা সিইউ এই স্পেসটাকে ডিফাইন করেছিলাম। তো এই স্পেসটা কেন সেপারেবল? কারণ তার একটা সাবসেট আমরা এরকম পাবো, যেই সাবসেটটা কি হবে? কাউন্টেবল হবে। আর 2 নম্বর হচ্ছে সিইউ তে ডেন্স থাকবে। কিরকম? একটা সাবসেট আমি কনসিডার করছি, লেট আস কনসিডার এ সাবসেট। ঠিক আছে, এস এ প্লাস আই বি। আচ্ছা, যেখানে এ আর বি রেশনালে আছে, ভালো করে দেখো কোথায় আছে? রেশনাল। ঠিক আছে, আচ্ছা এই যে এস সেটটা, এই সেটটা কি
সি এর একটা সাবসেট হবে? সি মানে কি? কমপ্লেক্স মানে? কমপ্লেক্স মানে এই টাইপের এ প্লাস আইবি, যেখানে এ আর বি কোথায় থাকবে? রিয়ালে। আর আমরা কিভাবে নিয়েছি এসটাকে? আমরা এরকম ভাবে নিয়েছি যে এসটা হচ্ছে এ প্লাস আইবি, যেখানে এ আর বিটা কোথায় আছে? র্যাশনালে আছে। তাহলে র্যাশনালে থাকা মানে সেটা তো রিয়ালে থাকাই। তাহলে এসটা কি সি এর একটা সাবসেট হবে? দেখো বোঝা যাচ্ছে কিনা। তাহলে সি মানে এ প্লাস আইবি, যেখানে এ বি রিয়ালে থাকা মানে সেটা র্যাশনালও হতে পারে, সেটা ইররেশনালও হতে পারে। কিন্তু আমরা যে সাবসেটটা নিয়েছি সেখানে শুধুমাত্র আমরা কি ধরেছি? এ আর বিটা র্যাশনালে আছে, তার মানে ইররেশনাল গুলোকে বাদ দিয়েছি। তাহলে এই হচ্ছে এস একটা সাবসেট। এবার কোশ্চেনটা হচ্ছে এই যে সাবসেটটা, এটা বলছে কাউন্টেবল। কেন কাউন্টেবল? কারণ এসটা খুব ভালো করে দেখো, এ প্লাস আইবি, যেখানে এ র্যাশনালে বি র্যাশনালে, তার মানে এসটা আর কিছুই না, কিউ ক্রস কিউ এরকম টাইপের ব্যাপার, যেখানে এ বি দুটোই কিউতে আছে। যদি আমরা এটাকে কার্টেসিয়ান প্রোডাক্ট আকারে লিখি তাহলে কিউ ক্রস কিউ, এস মানে হচ্ছে কিউ ক্রস কিউ আর কিছু না, যেখানে এ কমা বি আকারে। জাস্ট এবার এস সেট থেকে কি করবো? এ কমা বি আকারে মানে এ প্লাস বি এর জায়গায় আই, তার আগে একটা আই লিখে দেবো, আর কিচ্ছু না। বুঝতে পারা গেছে? তাহলে এসটা আসলে কি? কিউ ক্রস কিউ। তো এটা তোমাদের ফার্স্ট ইয়ারেই ছিল, যদি একটা সেট যদি এনুমারেবল হয় কিউ, এবং আরেকটা যদি এনুমারেবল হয়, তাহলে তাদের কার্টেসিয়ান প্রোডাক্টটাও এনুমারেবল হয়। এবং এরকম ছিল যে ফাইনাইট নাম্বার অফ এনুমারেবল সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট এনুমারেবল। যেমন এরকম উদাহরণ ছিল যে ন্যাচারাল নাম্বারের সেট যদি এনুমারেবল হয়, তার সাথে আরেকটা ন্যাচারাল নাম্বারের সেট যদি গুণ করি এন ক্রস এন, সেটাও এনুমারেবল, সেটাও কাউন্টেবলি ইনফাইনাইট। তাহলে এটা মাথায় রাখবে, ফাইনাইট নাম্বার অফ কাউন্টেবল ইনফাইনাইট সেটের যদি আমরা প্রোডাক্ট নিই, তাহলে সেটাও কি হয়? কাউন্টেবলি ইনফাইনাইট হয়, মানে এনুমারেবল হয়। তাহলে এসটা হচ্ছে এনুমারেবল, দ্যাট ইজ কাউন্টেবল। আর 2 নম্বর হচ্ছে এস এর ক্লোজার সিইউ হবে। কেন এস এর ক্লোজার সিইউ হবে? কারণ এস এর ক্লোজার মানে কিউ ক্রস কিউ এর ক্লোজার। কিউ ক্রস কিউ এর ক্লোজার মানে কিউ ক্লোজার ক্রস কিউ ক্লোজার। কিউ ক্লোজার মানে আর ক্রস আর। তো সি মানে জানো, এই যে সি, এটাকে কিন্তু কমপ্লেক্সটাকে কিন্তু এরকম ভাবে লেখা যায় যে সি মানে হচ্ছে আর ক্রস আর, যদি আমরা ওভার আর নিই। মানে অনেক সময় কি হয় বলতো, কমপ্লেক্সের স্পেসটাকে দেখবে সি ওভার আর, এর ডাইমেনশন হয় 2। এটা 2 হয় ডাইমেনশন। কেন? কারণ সিটাকে আমরা এইভাবে লিখতে পারি আর ক্রস আর, 2 ডাইমেনশন আকারে। কিভাবে? সি কে এইভাবে লিখতে পারি, এটা হচ্ছে রিয়াল জেড, এটা হচ্ছে ইমাজিনারি জেড। ইমাজিনারি অ্যাক্সিস, এটা হচ্ছে রিয়াল অ্যাক্সিস। তারপরে এই বরাবর একটা আর কাজ করবে, এই বরাবর একটা আর কাজ করবে। তাহলে ওভারঅল সিটাকে আমরা এইভাবে লিখতে পারি আর ক্রস আর। ঠিক আছে? এইভাবে আমাদের লেখা যায়। তাহলে এস ক্লোজারটা কি হয়ে গেল? আর ক্রস আর হয়ে গেল। তার মানে এস ক্লোজারটা হচ্ছে সিইউ। আর ক্রস আর মানে আর কিছুই না, সি। যাই হোক, তো এস ক্লোজারটা সিইউ বলছি না, সি বলছি এখানে। অতএব এরকম একটা কাউন্টেবল আর একটা ডেন্স সাবসেট পাওয়া যাচ্ছে, তাই জন্য আমরা বলতে পারি এই স্পেসটা হচ্ছে একটা সেপারেবল ম্যাট্রিক্স স্পেস। দেখো বোঝাতে পারলাম? 3 নম্বর, নাম্বার 3, বললাম আর এন বা R2, ধরো R2 is a separable matrix space. ঠিক আছে? R2 হচ্ছে একটা সেপারেবল ম্যাট্রিক্স স্পেস। কেন? কারণ as there exists a subset S, আচ্ছা S কে কিভাবে নিচ্ছি? Q ক্রস Q of R2, আচ্ছা R2 U করি, হ্যাঁ, ইউজুয়াল ম্যাট্রিক্স স্পেস। এরকম একটা সাবসেট পাওয়া যাবে Q ক্রস Q of R2 such that S, যেটা Q ক্রস Q, is countable। এটা কাউন্টেবল হবে কারণ একটু আগেই বললাম কিউ কাউন্টেবল, তাহলে তাদের কার্টেসিয়ান প্রোডাক্ট কাউন্টেবল হয়। এবং এস এর ক্লোজার, দ্যাট ইজ কিউ ক্রস কিউ, তার ক্লোজার
দ্যাট ইজ কিউ ক্লোজার ক্রস কিউ ক্লোজার। কিউ ক্লোজার মানে হচ্ছে আর ক্রস আর, দ্যাট ইজ R2। তাহলে এস এর ক্লোজার হচ্ছে R2। ক্লিয়ার? যদি তোমাদেরকে বলি যে এরকম ভাবে R3, R4 বা Rn ইউজুয়াল ম্যাট্রিক্স স্পেসের রেসপেক্টে, সেটাও একটা সেপারেবল ম্যাট্রিক্স স্পেস হবে। কি করে বলতে পারবো এটা সেপারেবল? কারণ দেয়ার এক্সিস্ট এ সাবসেট এস। বলো এবার এস কে কিভাবে নেব? কিউ ক্রস কিউ cos q ডট ডট করে cos q কত টাইমস? n টাইমস অফ Rn, ঠিক আছে? such that s এটা কাউন্টেবল হবে। কেন q কাউন্টেবল? তাহলে তাদের ফাইনাইট নাম্বার হবে, যে ফাইনাইট কতগুলো n টাইমস কাউন্টেবল সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট কাউন্টেবল হয়। আর একই রকম ভাবে s এর ক্লোজার এটা হবে q ক্রস q ডট ডট করে ক্রস q, n টাইমস আছে কিন্তু, তার ক্লোজার এটা হয়ে যাবে q ক্লোজার ক্রস q ক্লোজার ক্রস ডট ডট করে q ক্লোজার ক্লোজারের ব্যাপারটা বলুন তো স্যার। ইজ ইকুয়াল টু r r ক্রস ডট ডট করে r ইজ ইকুয়াল টু rn। কি বলবো ক্লোজারের ব্যাপারটা? আমি তো অনেকক্ষণ ধরেই বললাম ক্লোজারের ব্যাপারটা। এস বার এটা থেকে এটা কোনটা থেকে কোনটা? ক্লোজারটা ভাঙছেন না, ক্লোজারটা ওই ব্যাপারটা স্যার। এই এই যে এই ক্লোজার থেকে ক্লোজার ভাঙছেন ক্রস ক্রস করে। ও এটা তো সূত্র আছে, এরকম একটা সূত্র আছে, হ্যাঁ, যে a ক্রস b দুটো সেট, তার ক্লোজার এরকম ভাবে a ক্লোজার ক্রস b ক্লোজার, ঠিক আছে? a ক্রস b কার্টেসিয়ান প্রোডাক্টের ক্ষেত্রে যদি আমরা ক্লোজার নিই তাহলে এরকম ভাবে a ক্লোজার ক্রস b ক্লোজার এরকম হয়, ঠিক আছে? তো যাই হোক, এটা না ওই প্রোডাক্ট স্পেসের ক্ষেত্রে প্রোডাক্ট ম্যাট্রিক্স স্পেস যেরকম ভাবে করি সেরকম ভাবে করি, তোমরা এখন একটু জটিল হবে হয়তো। তো যাই হোক, টপোলজিক্যাল প্রপার্টি যখন করবে এর পরে তখন এগুলো জিনিসপত্র না খুব সোজা হয়ে যায়, কারণ ম্যাট্রিক্স স্পেস দিয়ে একটু কঠিন হয়ে যায়। টপোলজিক্যাল স্পেসের ক্ষেত্রে এই জিনিসগুলো সোজা হয়। যাই হোক, তো জাস্ট বলে রাখলাম, এটা মাথায় রেখো, ঠিক আছে? ওই জন্যই আমরা করলাম যে কিউ ক্রস কিউ তার ক্লোজার মানে কিউ ক্লোজার ক্রস কিউ ক্লোজার, ঠিক আছে? আচ্ছা, হলো তাহলে এটা, তাহলে Rn এটাও হয়ে গেল সেপারেবল। এগুলো তো গেল খুব সিম্পল জিনিসপত্র। এবার একটু অন্যান্য স্পেসে আসি। প্রুভ দ্যাট 5 নম্বর, হ্যাঁ, এটা দ্য স্পেস এলপি। আচ্ছা, এটা মাথায় রাখতে হবে, পি এর মান ফাইনাইট হতে হবে, 1 থেকে শুরু করে ফাইনাইট, ইজ সেপারেবল, ঠিক আছে? সলিউশন তাহলে প্রমাণ করতে হবে এলপি এই স্পেসটা সেপারেবল। এলপি স্পেসটা আমি অনেকবার আলোচনা করে দিয়েছি। এলপি মানে কারা থাকবে এলপি স্পেসে? সেই সমস্ত সিকোয়েন্স যারা রিয়াল সিকোয়েন্স, যাতে করে প্রত্যেকটা টার্মের উপর মড নিয়ে তার পাওয়ার যদি পি করি, যেখানে এন এর মান 1 থেকে ইনফিনিটি, সেটা ফাইনাইট হতে হবে, লেস দ্যান ইনফাইনাইট, তোমরা ফাইনাইট হতে হবে, তাই না? যদি আমরা L1 বলতাম, পি এর জায়গায় 1 দিতাম, যদি L2 পি এর জায়গায় 2, L3 পি এর জায়গায় 3, তাই না? ব্যাপারটা বোঝো। তাহলে এলপি মানে সেই সমস্ত সিকোয়েন্সে কতগুলো টার্ম আছে? একটা সিকোয়েন্সে কতগুলো টার্ম থাকে? প্রচুর টার্ম থাকে, x1 x2 ডট ডট করে চলছে, ইনফাইনাইট সংখ্যক টার্ম। কিন্তু তাও দেখো, ইনফাইনাইট সংখ্যক টার্মের পাওয়ার পি নিয়ে তার সামেশন যোগ করছি, তবুও যোগফলটা ইনফাইনাইট হচ্ছে না, ফাইনাইট হচ্ছে। যদি যোগফলটা ইনফাইনাইট হয় তাহলে এলপিতে থাকবে না, কিন্তু যাদের যোগফল ফাইনাইট তারা এলপিতে থাকবে। ব্যাপারটা বোঝাতে পারলাম আমি? যেমন 1/n এই সিকোয়েন্সটা এলপিতে আছে। কেন এলপিতে আছে? কারণ তাদের প্রত্যেকটা টার্মের মড, তার পাওয়ার পি এবং সমস্ত টার্মের সামেশন করে দেখলাম, এটা আলটিমেটলি দাঁড়ালো n = 1 to infinity
1/n⁴p। মডটা কেন উঠিয়ে দিলাম? কারণ 1/n, n যেহেতু ন্যাচারাল নাম্বার, অলওয়েজ কি হবে? গ্রেটার দ্যান 0। তাহলে 1/n⁴p। এই সিরিজটা, এবার কোশ্চেনটা হচ্ছে এই সিরিজটা মানে এখানে কিন্তু অনেক টার্ম আছে। n এর মান 1 বসাবো, তাহলে 1/1⁴p। n এর মান 2 বসাবো, 1/2⁴p। তাহলে এটা হচ্ছে একটা সিরিজ 1/1⁴p প্লাস 1/2⁴p প্লাস 1/3⁴p। কিন্তু এই সিরিজটার সাম মানে এই যে যোগফলটা ফাইনাইট হবে না ইনফাইনাইট হবে? কে বলতে পারে? এই সিরিজটা কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট? যদি কনভার্জেন্ট হয়, এই সিরিজটা যদি কনভার্জেন্ট হয় তাহলে তার ফাইনাইট সাম পাওয়া যায়। কনভার্জেন্ট মানে তার একটা সাম আছে ফাইনাইট। তাহলে বলো এই সিরিজটা কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট? কে বলতে পারে? এটা করাইনি 1/n⁴p। এই সিরিজটা কি হয়? স্যার কনভার্জেন্ট হবে যদি p গ্রেটার দ্যান 1 হয়। আচ্ছা, কনভার্জেন্ট হবে যদি p গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হয়। গ্রেটার দ্যান 1 হয়, তাই তো? লেস দেন হলে ডাইভার্জেন্ট। লেস দ্যান হলে হবে না। যাই হোক, তাহলে একটা কাজ করছি, তাহলে এটা আমরা ধরছি এলপি মানে পিটা হচ্ছে 1 থেকে শুরু করে ইনফিনিটিভ। যদি এটা গ্রেটার দ্যান 1 হয় তাহলে এটা কনভার্জেন্ট হয়ে যাবে। তাহলে 1/n এলপি তে কখন তাহলে তখন থাকবে, তাহলে এটা কনভার্জেন্ট হয়ে যাবে। তখন হচ্ছে 1/n⁴p ইজ কনভার্জেন্ট। আর 1/n⁴p কনভার্জেন্ট হয়ে যাওয়া মানে 1/n এর সামটা কি হবে? ফাইনাইট হয়ে যাবে তখন, কনভার্জেন্ট মানে। আর তখন 1/n এলপি তে থাকবে যদি p এর মান 1 না হয়। তার মানে 1/n L2 তে থাকবে, L3 তে থাকবে, L4 এ থাকবে। বুঝতে পারা গেছে? শুধুমাত্র L1 এ থাকবে না, কারণ p এর মান 1 হতে পারে। আর 1 বাদ দিয়ে যদি 1 এর থেকে বড় হয় তাহলে 1/n গুলো LP তে থাকবে। সেজন্য আমি এর আগেও বলেছিলাম 1/n L1 এ থাকে না। 1/n কোনোদিন L1 এ থাকে না, কিন্তু L2 তে, L3 তে, L4 এ সব জায়গাতে থাকবে। যাই হোক, তো এটা কেন হলো সবার আগে দেখতে হবে যে এই যে 1/n⁴p এই সিরিজটা, ঠিক আছে, আমি পরে মিটিয়ে দিব, আপাতত আমি এখানে একটু লিখছি 1/n⁴p এই সিরিজটা যদি আমরা এটাকে ভাঙি তাহলে 1/1⁴p প্লাস 1/2⁴p প্লাস 1/3⁴p প্লাস 1/4⁴p, এই যে ডট ডট করে নিচ্ছি, এই সিরিজটার সামটা ফাইনাইট হলো। কেন হলো? এখানে তো প্রচুর টার্ম আছে, অসংখ্য টার্ম আছে, তাহলে যোগ করলে তো যোগফলটা বাড়তে থাকবে, এবং প্রচুর টার্ম যখন নিচ্ছি তখন যোগফল তাহলে অসীম ইনফাইনাইট হয়ে যাবে। তাও ফাইনাইট হলো কেন? রিজনটা কি এর পেছনে? আমার কথাটা বুঝতে পারে গেছে? ধরো কোন একটা সিরিজ ইউএন, এটা কনভার্জ করছে, তার একটা সাম পাচ্ছি, ধরো এস হচ্ছে তার একটা সাম। সিরিজটার কত টার্ম আছে? ইউএন মানে কি আছে? ইউএন মানে হচ্ছে u1 প্লাস u2 প্লাস ডট ডট করে প্রচুর টার্ম, অথচ তার যোগফল হচ্ছে এস। বা ধরো তার যোগফল সাপোজ ধরো 2, সাপোজ ধরো যোগফল 2। ধরো একটা উদাহরণ দিচ্ছি, 1 প্লাস হাফ প্লাস 1/2² প্লাস 1/2³ প্লাস ডট ডট। এই সিরিজটা যোগফল জানো কত হবে? এর সাম কি হবে? এই সিরিজটা কনভার্জ করবে কি করবে না? স্যার কনভার্ট করবে 2 এর সাথে 2। এটা জিপি সিরিজ, এটা জিপি সিরিজ। এই যে 1 প্লাস r প্লাস r² প্লাস r³ জিপি সিরিজ। তাহলে এটা যদি জিপি সিরিজ হয় তাহলে এটা কোথায় কনভার্জ করবে বলো? 1/1 মাইনাস r এ, r এর মান কত এখানে? হাফ, কমন রেশিও। তাহলে এটা কোথায় কনভার্জ করবে? 2 এ। তাহলে ব্যাপারটা বোঝো, এতগুলো টার্ম, 1 হাফ, 1/2 এর স্কোয়ার, 1/2 এর কিউব, এতগুলো টার্মের যোগফল হচ্ছে 2। তাহলে টার্ম তো প্রচুর আছে, অসংখ্য টার্ম আছে, তাহলে যোগফল 2 কি করে হচ্ছে? যোগফল এত ছোট কি করে হচ্ছে? এত এত টার্মের যোগ করছি, যোগফল ছোট। রিজনটা কি এর পেছনে? রিজনটা দেখো, বলছে প্রথম টার্মটাই 1 নিয়ে নিচ্ছে, দ্বিতীয় টার্মটাই 1/2, তাহলে অলরেডি 2 এর মধ্যে 3/2 পেয়ে গেলাম। এই দুটো টার্মই হিউজ। তারপরে আস্তে আস্তে 1/4, 1/8, পরের টার্মগুলো মানে সার্টেন একটা নাম্বারের পর 100 নম্বর বা 200 নম্বরের পর পরের টার্মগুলো কি হবে? খুবই ক্ষুদ্র। তার মানে আমি বলতে চাইছি প্রথম কটা টার্ম বাদ দিয়ে, প্রথম কয়েকটা টার্ম বাদ দিয়ে, বুঝতে পারা গেছে, পরের সব টার্মগুলো খুবই টেন্স টু 0, খুবই ক্ষুদ্র। তার মানে এরকম কে তম টার্মের পর, ধরো এরকম একটা কে পাওয়া যাবে, কে মানে 10টা হোক, 100টা হোক, 200টা হোক, তারপর সমস্ত টার্মগুলো খুবই ছোট। তার মানে এই যে ইউএন গুলো, সেই ইউএন গুলো 0-র দিকে কনভার্জ করবে। কখন 0-র দিকে কনভার্জ করবে?
যখন n এর মান k থেকে শুরু করে এরকম বা k+1 থেকে শুরু করে ইনফিনিটি। ব্যাপারটা বোঝো, n এর মান k+1 থেকে যখন ইনফিনিটি হবে তার মানে uk+1 uk+2 এইভাবে চলতে চলতে পরের টার্মগুলো খুবই সামান্য জিরোর দিকে যাবে। আর আগের টার্মগুলো, আগের মানে u1 u2 এইভাবে চলতে চলতে uk, এরা একটা সার্টেন ভ্যালু নেবে, এদের সমান কিছু একটা ভ্যালু থাকবে, কিন্তু পরের টার্মগুলোর ভ্যালু কিচ্ছু থাকবে না, সব জিরো। কারণ প্রত্যেকটা টার্মে যদি ভ্যালু থেকে যায় তাহলে তো যোগফলটা ফাইনাইট পাবো না, যোগফলটা তো ইনফাইনাইট হতে থাকবে। তার মানে প্রথম টার্মগুলো কিছু ভ্যালু নেবে কিন্তু পরের টার্মগুলো সব জিরোর কাছাকাছি, সেই কারণে আমরা কি পাবো যে সিরিজটা কনভার্জ করছে এবং সিরিজের সামটা হচ্ছে ফাইনাইট। বুঝতে পারিস? একই রকম ভাবে এখানেও দেখো, প্রথম টার্মটা হচ্ছে 1, তার টার্মটা ধরো যে পি এর একটা মান নাও না, কিছু একটা মান নাও, ধরো পি এর মান 2, সাপোজ পি ধরো 2, তাহলে এখানে কত হবে 1/2² মানে 1/4, 1/9, 1/16, তারপরে আস্তে আস্তে যত বাড়াবো তত দেখো সব জিরোর দিকে যাবে। তার মানে কিছু ভ্যালু নেবে প্রথমে, তারপরের সব ভ্যালুগুলো সব জিরোর কাছাকাছি, সেই কারণে এটা ফাইনাইট, তাই না? আচ্ছা, তাহলে এলপি এই সিরিজটাকে আমাদের দেখাতে হবে সেপারেবল। কি করে দেখাবো দেখে নাও। তাহলে আমাদের একটা কাজ হচ্ছে একটা সাবসেট খুঁজতে হবে এলপির, যেই সাবসেটটা হচ্ছে ডেন্স হবে এবং তার পাশাপাশি সাবসেটটা কাউন্টেবল হবে। একটা সাবসেট কনসিডার করছি, নাম দিচ্ছি এস। এলপির সাবসেট, ব্যাপারটা বুঝতে হবে। এলপি স্পেসটা মানে এলপিতে কারা আছে, সেই সমস্ত সিকোয়েন্স, এলপিতে সিকোয়েন্স আছে, রিয়াল সিকোয়েন্স। কোন সিকোয়েন্স গুলো? যাদের প্রত্যেকটা টার্মের উপর মড নিয়ে তার পাওয়ার পি করছি, তারপর যোগ করছি, যোগফলটা ফাইনাইট, যোগফল ফাইনাইট হতে হবে, ঠিক আছে? তাহলে এরকম একটা সেট কনসিডার করছি এস। এসে কারা আছে? তাহলে কিছু সিকোয়েন্স আছে, ধরলাম সিকোয়েন্সটা হচ্ছে ওয়াই, কারণ এলপিতে এক্স ধরেছি তো, সেই কারণে এখানে ওয়াই ধরলাম। ওয়াই একটা সিকোয়েন্স, ঠিক আছে? ধরছি ওয়াই এন। আচ্ছা, সিকোয়েন্সটা একটু কায়দা করে ধরছি। কিরকম কায়দা করে ধরছি দেখো। তার ফার্স্ট টার্ম হচ্ছে y1, সেকেন্ড টার্ম y2, nth টার্ম yn। আচ্ছা, চলতে থাকবে তো, বলছে এরপর সব টার্ম জিরো। তাহলে কিভাবে সিকোয়েন্সটা ধরলাম? y1 y2 ডট ডট করে yn, তারপরের গুলো সব জিরো, স্পেসিফিক্যালি জিরো। তার আগের গুলো যা যা ইচ্ছা হতে পারে, y1 যা ইচ্ছা হতে পারে, y2 যা ইচ্ছা হতে পারে, yn যা ইচ্ছা হতে পারে, কিন্তু তারপরের টার্মগুলো সব জিরো, যেখানে yi গুলো, ভালো করে দেখো, সব রেশনাল, কিউতে আছে, রিয়ালে না, রেশনালে। এলপিতে থাকা মানে সেই সমস্ত সিকোয়েন্স যারা রিয়ালে থাকে। তার সাবসেট কিভাবে নিলাম? তার সাবসেট হচ্ছে ওয়াই নিলাম, এস নিলাম, এসে কারা থাকবে? সেই সমস্ত সিকোয়েন্স যারা এই টাইপের, y1 y2 ডট ডট করে yn, তারপরে সব জিরো ডট ডট করে। আচ্ছা, এখানে না শেষ করা যাবে না, সিকোয়েন্স তো চলছে। আর yi গুলো, এলিমেন্ট গুলো সব রেশনালে থাকবে কিউতে। কার জন্য? এখানে 1 লেস দ্যান ইকুয়াল টু i লেস দ্যান n, আর nটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। ভালো করে বুঝতে হবে কিরকম ভাবে। ধরো আমি একটা সিকোয়েন্স নিচ্ছি 1 0 0 0, এসে থাকবে এই সিকোয়েন্সটা? এই সিকোয়েন্সটা কি এসে থাকবে, হ্যাঁ কি না? স্যার থাকবে। কি করে বলছো তুমি? দিস ইজ আওয়ার y1 রেশনাল, y1 টা রেশনাল, তারপরে y2 জিরো, অসুবিধা নেই, y3 জিরো, এগুলো জিরো হতেই পারে। মানে আমি একবারও বলিনি যে এগুলো নন জিরো হতে হবে, এগুলো জিরো হতে পারে, y1 y2 এগুলো জিরো হতে পারে। কিন্তু n এর টার্মের পর সেই n এর মান ধরো 1 ধরলাম, ধরো এখানে বললাম n এর মান 1, n এর মান যদি 1 হয়, যে n হচ্ছে যে কোনো ন্যাচারাল নাম্বার, তাহলে n এর মান 1 হলে y1 এর পর বাকি সবগুলো জিরো, তাই না? বাকি সবগুলো জিরো। এবার কোশ্চিনটা হচ্ছে এই যে সিকোয়েন্সটা যেটা নিলাম আমি, এত সিকোয়েন্সটা যেটা আমরা নিলাম, ঠিক আছে, এই যে সিকোয়েন্সটা যে নিলাম 1 0 0 এরকম ভাবে, এই সিকোয়েন্সটা এসে থাকবে
এবং এসে থাকলে এসটা কার সাবসেট, এটা এসে আছে, এসে থাকা মানে সেটা এলপি তে থাকবে। কেন এলপি তে থাকবে বুঝতে পারা গেছে? এলপি তে কারা থাকে? যাদের প্রত্যেকটা টার্মের উপর মড নিব, প্রত্যেকটা টার্মের মানে এখানে একটাই টার্ম আছে, তার উপর মড নিব, তার উপর পাওয়ার পি করব, কারণ বাকি টার্ম সব জিরো, তাই না? তাহলে বলো এটা ফাইনাইট হবে? হবে না, একটাই তো সংখ্যা 1, ফাইনাইট। তাহলে এটা এলপি তেও থাকবে। বুঝতে পারলাম? যদি আরেকটা সিকোয়েন্স নিই 0 0 0 ডট ডট, এটা এসে থাকবে? এসে থাকতে পারে, হ্যাঁ কি না বলো? এসে থাকতে পারে এই সিকোয়েন্সটা? হ্যাঁ স্যার থাকবে। এটা জিরো y1 তো একটা y1 0 হতেই পারে, y1 0 জিরো রেশনাল কিনা, y1 0 y2 0 সব জিরো হতেই পারে, এটাও এসে থাকবে। যদি বলি এরকম সিকোয়েন্স 1 1 1 তারপরে সব জিরো, বা এরকম 2 2 1 তারপরে জিরো, তো যদি বলি এটা কেন এসে আছে, এই যে এটা y1, এটা y2, এটা y3, তারপরে সব জিরো। এবং কেন এদের সাম যদি করি, তাহলে এর সাম করলে কত হবে? 2 টু দি পাওয়ার p প্লাস 2 টু দি পাওয়ার p প্লাস 1 টু দি পাওয়ার p, তাহলে এটা ফাইনাইট। বাকিগুলো তো সব 0 টু দি পাওয়ার p 0 টু দি পাওয়ার p। বুঝতে পারছি? তার মানে আমার স্পেস মানে সেটটা, এস সেটটা সম্বন্ধে একটা আইডিয়া যে তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা দেখো, যে কিভাবে আমরা এস সেটটা নিব। আচ্ছা, এবার এস সেটটা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে তোমরা ক্লিয়ারলি এই এস সেটটা হচ্ছে কাউন্টেবল। কেন কাউন্টেবল? কারণ ইট ইজ এটা হচ্ছে দ্য এনুমারেবল বা দ্য কাউন্টেবলই বলি, দ্য কাউন্টেবল ইউনিয়ন অফ কাউন্টেবল সেটস। এটা বলছে কাউন্টেবল ইউনিয়ন অফ কাউন্টেবল সেট। তার মানে এরকম এটা একটা সূত্র আছে যে যদি আমরা এনুমারেবল নাম্বার অফ এনুমারেবল সেট নিই বা কাউন্টেবল নাম্বার অফ কাউন্টেবল সেট নিই তাহলে সেটা কাউন্টেবল হয়। তাহলে এই সেটটা হচ্ছে কাউন্টেবল নাম্বার অফ কাউন্টেবল সেটের ইউনিয়ন। বুঝতে পারা গেছে? এটা হচ্ছে একটা কাউন্টেবল নাম্বার অফ কাউন্টেবল সেটের ইউনিয়ন। কারণ দেখো y1 কিউতে আছে, কিউতে মানে এটা রেশনাল, কিউ হচ্ছে কাউন্টেবল, তার সাথে ক্রস প্রোডাক্ট করব বা ইউনিয়ন নিলেও হয়, এটা y2 এটাও রেশনালে আছে, কাউন্টেবল। তাহলে এরকম ভাবে কাউন্টেবল নাম্বার অফ কাউন্টেবল সেটের ইউনিয়নকে কাউন্টেবল বলা হয়। যাই হোক, তো এটা নিয়ে আর বেশি মাথা ঘামাতে হবে না, জাস্ট তোমরা পরীক্ষাতে এরকম ভাবে লিখে দিবে যে এসটা হচ্ছে কাউন্টেবল। কেন? কারণ ইট ইজ দ্য কাউন্টেবল ইউনিয়ন অফ কাউন্টেবল সেটস। ক্লিয়ার? এবার আমরা কি প্রমাণ করব? এস কাউন্টেবল হয়ে গেল। এবার আমাদের প্রমাণ করতে হবে এস ক্লোজার ইজ ইকুয়াল টু এলপি। বাস, তাহলেই কাজ করবে। ইট ইজ ক্লিয়ার যে এস ক্লোজার, আচ্ছা ইট ইজ ক্লিয়ার, কি ক্লিয়ার? যে এস ক্লোজারটা এলপির সাবসেট, কারণ এসটা এলপির সাবসেট। এস যদি এলপির সাবসেট হয় তাহলে তার ক্লোজারটা এলপির সাবসেট হবে। তার মানে এবার আমাদের কি প্রমাণ করতে হবে? আমাদের উল্টোটা প্রমাণ করতে হবে। তাহলে উই উইল প্রুভ দ্যাট, আমরা শুধু প্রমাণ করব যে এলপি এস ক্লোজারের সাবসেট। তার জন্য আমাদের কাজ হচ্ছে একটা এক্স এলপি থেকে ধরে নিব। ঠিক আছে, একটা এক্স এলপি থেকে ধরে দেবো। আচ্ছা, এক্স এলপি থেকে ধরে নেওয়া মানে এক্স হচ্ছে এলপি তে থাকা মানে এক্স একটা রিয়ালের সিকোয়েন্স, একটা সিকোয়েন্স ধরলাম এক্স এন এলপি তে আছে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এক্স এটা হচ্ছে একটা সিকোয়েন্স, এটা যদি এলপি তে থাকে, একটু আগেই আমি আলোচনা করছিলাম যে কেউ যদি এলপি তে থাকে, এলপি তে থাকলে এই যে এক্স যদি এলপি তে থাকে তার মানে তার প্রত্যেকটা টার্মের পাওয়ার যদি পি নিই তারপর যদি সামেশন করি, যোগ করি, সেটা ফাইনাইট। সেটা ফাইনাইট হওয়া মানে কিছু টার্মের পর বাকি সব টার্মগুলো সব জিরোর দিকে যাবে, তাই না? এটা ফাইনাইট, এর যোগফল ফাইনাইট হয়ে যাওয়া মানে, একটু আগে আমি মানে এটা আলোচনা করছিলাম না, ডিসকাস করছিলাম না, যে কয়েকটা টার্ম 10টা হোক 15টা হোক বা ফাইনাইট সংখ্যক টার্ম হোক, তার পরের সমস্ত টার্মগুলো জিরোর কাছাকাছি যাবে। এবং সেটা হওয়ার ফলে এরকম যদি আমরা একটা এপসাইলন চুজ করি
এপসিলন মানে খুব ক্ষুদ্র সংখ্যা, একটা খুব পজিটিভ ক্ষুদ্র সংখ্যা চুজ করি, তাহলে আমরা দেন দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার, এরকম একটা ন্যাচারাল নাম্বার পাবো, ধরলাম কে, সাচ দ্যাট, যাতে করে, ভালো করে দেখো, কে প্লাস ওয়ান থেকে যখন শুরু হবে, যখন এন এর মান কে প্লাস ওয়ান থেকে শুরু হয়ে তারপরে সব চলবে আস্তে আস্তে ইনফিনিটি, তখন এক্স এন টু দি পাওয়ার পি গুলো খুবই ক্ষুদ্র হবে, এবং খুবই ক্ষুদ্র হবে মানে এপসাইলনের থেকেও ছোট হবে। তো এপসাইলন না ধরে আমরা একটা কাজ করি, এপসাইলন টু দি পাওয়ার পি বাই টু তার থেকেও ছোট ধরি। এপসাইলন যদি খুব ক্ষুদ্র হয়, কোন একটা ক্ষুদ্র সংখ্যা ধরো 0.1, 0.01, তার স্কোয়ার নাও আরো ছোট, তার হোল টু দি পাওয়ার পি নাও আরো ছোট, তাই না? তাহলে আমি বলতে চাইছি যে কে তম টার্ম অব্দি এই সিকোয়েন্সের ভ্যালুগুলো কিছু থাকবে, কিন্তু তারপর তার ভ্যালু একেবারে নগণ্য, সেই জন্য তো তার সামটা হচ্ছে ফাইনাইট, এবং ফাইনাইট হওয়ার ফলে তো সেটা এলপিতে আছে। কেউ এলপিতে থাকা মানে তার প্রত্যেকটা টার্মের মড নেওয়ার পর তার পাওয়ার যদি পি নিই, সেই সামটা হচ্ছে ফাইনাইট। সেই সামটা ফাইনাইট মানে টার্ম তো প্রচুর আছে, তাহলে সাম কি করে ফাইনাইট হচ্ছে? কারণ কিছু সংখ্যক টার্মের পর বাকি সব টার্মগুলো খুবই ক্ষুদ্র, এবং খুবই ক্ষুদ্র বোঝানোর জন্য কি করেছি, কেথ টার্মের পর দেখো কে প্লাস ওয়ান টার্ম থেকে শুরু করে বাকি সব টার্মগুলো যদি আমরা এরকম ভাবে এক্স এন টু দি পাওয়ার পি নিই, খুবই ক্ষুদ্র, এপসিলন টু দি পাওয়ার পি বাই টু তার থেকেও ছোট। বুঝতে পারছি? ক্লিয়ার? এটা এক। নেক্সট, যেহেতু আমরা জানি কিউ ইজ ডেন্স ইন আর, তাই না? কিউ আর এ ডেন্স, কিউ যদি আর এ ডেন্স হয় তার মানে যে কোনো একটা রিয়েল নাম্বারের জন্য একটা রেশনাল নাম্বার পাবো, তাই না? যেটা হুইচ ইজ অ্যাজ ক্লোজ, খুবই কাছে, টু ইট, তার অ্যাজ উই উইশ, আমরা যত ইচ্ছে কাছে নিতে পারবো। যদি আমি কাউকে বলি যে ই একটা রিয়াল নাম্বার, ইররেশনাল হলো একটা রিয়াল নাম্বার, তো তার কাছাকাছি একটা রেশনাল নাম্বার নাও, তো আমরা নিতে পারি এরকম ভাবে 2.667 এরকম ভাবে নিই আমরা। এটা তো রেশনাল, তো এটা রেশনাল। ই এর কাছে, ই কে বলি অ্যাপ্রক্সিমেট, এটা অ্যাপ্রক্সিমেট নাম্বার লিখি, ইটা ইররেশনাল, সেটাকে আমরা এইভাবে লিখি। আমি যদি বলি √2 একটা রিয়াল নাম্বার, তার কাছাকাছি একটা রেশনাল নাও, তখন আমরা এরকম অ্যাপ্রক্সিমেট নিই 1.414, এটা কিন্তু রেশনাল, অ্যাপ্রক্সিমেট নিচ্ছি। তার মানে আমরা চেষ্টা করছি, আমরা অ্যাপ্রক্সিমেট কেন নিই? কারণ √2 এর খুব কাছাকাছি নিই। তাহলে যে কোনো আমরা রেশনাল রিয়াল নাম্বার নিই, যে কোনো রিয়াল নাম্বার যদি আমরা নিই, তাহলে তার কাছাকাছি একটা রেশনাল নাম্বার আমরা পাবোই। সেই কারণেই বলি যে কিউটা হচ্ছে আর এর ডেন্স। ধরো এক্স হচ্ছে একটা রেশনাল, এক্স হচ্ছে রিয়াল। এক্স রিয়াল হলে দুটো পসিবিলিটি, একটা হচ্ছে এক্স রেশনাল, একটা হচ্ছে এক্স ইররেশনাল। এক্স যদি রেশনাল হয় তাহলে তার কাছাকাছি একটা রেশনাল নাও, মানে এক্স নিজেকেই নেব। বুঝতে পারা গেছে? এক্স যদি রেশনাল হয় তাহলে এক্স এর কাছাকাছি একটা রেশনাল মানে কি এক্স নিজেকেই নেব, তাহলে তাদের মধ্যে ডিফারেন্সটা জিরো। আর যদি এক্স ইররেশনাল হয় তাহলে ইররেশনাল এক্স হলে তার কাছাকাছি আরেকটা রেশনাল নাম্বার ওয়াই নেব, খুব কাছে, এর খুব কাছে নিতে পারবো, এরকম কোনো অসুবিধা নেই। কেন? কারণ কিউটা হচ্ছে আরে ডেন্স করেছে বলে। যাই হোক, তাহলে এবার যেটা আমার কোশ্চিন সেটা হচ্ছে, যেটা বলে দিয়েছি সেটা হচ্ছে কিউ যদি আর এ ডেন্স হয় তাহলে যে কোনো একটা রিয়াল নাম্বারের জন্য তার কাছাকাছি একটা রেশনাল নাম্বার পাবো, যত কাছাকাছি ইচ্ছা আমরা নিতে পারি। তাহলে এইবার এক্স এন ভালো করে দেখো, এই এক্স এন এর প্রথম টার্ম, ঠিক আছে, প্রথম টার্ম মানে এক্স এন এর এই সিকোয়েন্সের ফার্স্ট টার্ম x1 একটা রিয়াল নাম্বার, x2 একটা রিয়াল নাম্বার, x3 একটা রিয়াল নাম্বার, xk কে অবধি নেব একটা রিয়াল নাম্বার, তারপরের গুলো আমার দরকার নেই আপাতত। তো x1 যদি একটা রিয়াল নাম্বার হয় তার কাছাকাছি, খুব কাছাকাছি একটা রেশনাল নাম্বার নেব y1। x2 যদি একটা রিয়াল নাম্বার হয় তার খুব কাছাকাছি আরেকটা রেশনাল নাম্বার নেব y2। পাবো কিনা এটা? x3 এর কাছে y3, xk এর কাছে yk। তাহলে এরকম ভাবে আমরা দেখো তো consequently we can find, আমরা এরকম পাবো কিনা,
একটা ওয়াই এস থেকে, ভালো করে দেখো, সাজ দ্যাট, যাতে করে ওয়াই মানে এরকম, y1 y2 ডট ডট করে yk, হ্যাঁ, তারপরে সব জিরো, তারপরে সব জিরো, ঠিক আছে, এস থেকে, সাজ দ্যাট x1 এর খুব কাছাকাছি হচ্ছে y1, x1 এর খুব কাছাকাছি হচ্ছে y1, x1 এর যদি খুব কাছাকাছি y1 হয়, তাহলে x1 আর y1 এর মধ্যে ডিফারেন্স কি হবে বল, একবারে খুবই ছোট। সিমিলারলি x2 এর কাছাকাছি হচ্ছে y2, তাহলে x2 আর y2 এর মধ্যে ডিফারেন্স, দেখো ব্যাপারটা বুঝতে হবে, x2 x1 হচ্ছে রিয়াল, এটা রিয়ালে আছে, আর y1 হচ্ছে রেশনাল। কেন রেশনাল? কারণ এস এ আছে, এস এ কারা আছে, এই যে এস সেটটা ভালো করে দেখো, এস এ কারা থাকে, রেশনাল গুলো থাকে। তাহলে ব্যাপারটা বুঝতে হবে, x1 রিয়াল, এই রিয়ালের কাছাকাছি একটা রেশনাল y1 খুঁজে পাবো খুব কাছাকাছি, তার মানে x1 আর y1 এর মধ্যে ডিফারেন্স একেবারে নগণ্য। সিমিলারলি x2 এর কাছাকাছি একটা y2, x2 আর y2 এর মধ্যে ডিফারেন্স নগণ্য, x এর কাছাকাছি y কে, x কে আর y কে এর মধ্যে ডিফারেন্স নগণ্য, আর তারপর সব জিরো। তাহলে এরকম ভাবে লেখা যায় সামেশন, ভালো করে দেখো, n এর মান 1 থেকে k xn মাইনাস yn তার মড, n এর মান 1 হলে, n এর মান যদি 1 হয় তাহলে কি হবে, x1 মাইনাস y1 এর মড, n এর মান 2 হলে x2 মাইনাস y2 এর মড, n এর মান 3 হলে x3 মাইনাস y3 এর মড, n এর মান কত দূর অবধি হতে পারে, k অবধি, তাহলে xk মাইনাস yk এর মড। এই ডিফারেন্সটা কি হবে, যেহেতু এরা খুব কাছাকাছি আছে, তাহলে এদের ডিফারেন্সটা কি হবে, কে বলতে পারে, এদের ডিফারেন্সটা কি হবে, লেস দ্যান f, লেস দ্যান f। এর ডিফারেন্সটা খুবই নগণ্য হবে, তাই না? এদের ডিফারেন্সটা খুবই নগণ্য, কারণ বোঝাই যাচ্ছে যে x1 এর কাছাকাছি y1 নিজি, কত কাছে, অ্যাজ উই উইশ, যত ইচ্ছা কাছে, তার মানে x1 আর y1 এর মধ্যে ডিফারেন্স জাস্ট খুব সামান্য, x2 y2 এর মধ্যে ডিফারেন্স খুব সামান্য, তাহলে এদের সাম গুলো কি হবে, কে তমটার মধ্যে যদি সাম করি সেটার ডিফারেন্স খুব সামান্য। এই মডের উপর যদি পি নিয়ে নিই, পাওয়ার যদি নিয়ে নিই, তাহলে যত ছোট সংখ্যা নিব তার পাওয়ার আরো ছোট হবে, খুবই সামান্য। তো খুবই যে সামান্য সেটাকে আমরা লিখছি লেস দ্যান এপসাইলন টু দি পাওয়ার পি বাই 2। 2 ক্লিয়ার? বাস, এবার তোমাদের কাজ হচ্ছে ডিপি এক্স ওয়াই হোল টু দি পাওয়ার পি, এটা লেখা। তোমরা কি জানো যে এলপির ক্ষেত্রে ডিপি কিরকম হয়, এক্স আর ওয়াই এর জন্য? এটা হচ্ছে আমাদের এক্স, এক্সএন, আর ওয়াই, y1 y2 তারপরে yk, তারপর জিরো সব, হ্যাঁ। তো তাহলে কে বলতে পারে ডিপি অফ এক্স কমা ওয়াই কত হবে? পরে পাওয়ারটা পি করছি, আপাতত ডিপি অফ এক্স কমা ওয়াই করো, তারপরে পাওয়ার পি করছি, বলো কত হবে, কে বলতে পারে? Summation n equals to 1 to infinity সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি mod of xn minus yn to the power p whole to the power 1 by p হোল টু দি পাওয়ার 1 বাই পি। ভেরি গুড, কারেক্ট, পড়িয়েছিলাম এটা সব এগুলো। এবার যদি আমি পাওয়ারে এখানে পি নিয়ে নিই, তাহলে 1 বাই পিটা লেখার দরকার আছে? নেই। ক্লিয়ার? এক কাজ করি, এটাকে এভাবে লেখা যায়, n ইকুয়াল টু 1 টু ইনফিনিটিটাকে n ইকুয়াল টু 1 টু k xn মাইনাস yn হোল টু দি পাওয়ার p প্লাস, তাহলে কত দূর অবধি নিলাম, টোটাল সামেশনটা ছিল n এর মান 1 থেকে ইনফিনিটি, আমরা 1 থেকে k অবধি নিলাম, তারপরে কি নিব তাহলে বলো? এবার কত থেকে শুরু করব, k প্লাস 1 থেকে ইনফিনিটি। বুঝতে পারলাম? একই জিনিস, জাস্ট সামেশনটা ছিল n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, সেটাকে কি করলাম n ইকুয়াল টু 1 টু k, তারপরে k n ইকুয়াল টু k প্লাস 1 থেকে ইনফিনিটি, তাহলে টোটাল যোগফলটা কি হলো, 1 থেকে ইনফিনিটি হলো। এবার বলো y-টাকে কিভাবে ধরেছিলাম, y1 y2 yk অবধি ধরেছিলাম, তারপরে সবগুলো জিরো, তাহলে যখনই n এর মান k প্লাস 1, তখন yn কি হয়ে যাবে,
আচ্ছা এটা পাওয়ার পি, হ্যাঁ, তাহলে ওয়াই এন কি হয়ে যাবে যখনই এন এর মান কে প্লাস ওয়ান, তাহলে ওয়াই কে প্লাস ওয়ান, ওয়াই কে প্লাস টু, এরা সব কত, সব জিরো, তাহলে এখানে জিরো করে দিলাম। বুঝাতে পারলাম? ঠিক আছে। আচ্ছা এবার এক আর দুই, n equal to 1 to k xn minus yn whole to the power p, n equal to 1 to k xn minus yn whole to the power p less than কত, 2 থেকে epsilon to the power p by 2, epsilon to the power p by 2 প্লাস n হচ্ছে k plus 1 থেকে ইনফিনিটি xn to the power p, n k plus 1 থেকে ইনফিনিটি xn তার মড whole to the power p less than epsilon to the power p by 2, কোথা থেকে, ফ্রম 1 and 2, 1 এবং 2 থেকে। ক্লিয়ার? যোগফল কত হলো, epsilon to the power p, or dp x, y কত হবে, less than epsilon, pp কেটে গেল, এই যে এর পাওয়ার p, এর পাওয়ার p। তাহলে এবার বলো dp xy যদি less than epsilon হয় তাহলে y কোথায় আছে বলতে পারি, s epsilon x এ আছে। আগের চ্যাপ্টারের জিনিস, ওপেন স্ফিয়ার, x কে কেন্দ্র করে এপসাইলন রেডিয়াসের ওপেন স্ফিয়ারে y থাকা মানে x আর y এর মধ্যে ডিসটেন্সটা লেস দ্যান এপসাইলন, তাহলে y কোথায় আছে, s এপসাইলন x সেখানে আছে, তার মানে x কে কেন্দ্র করে এপসাইলন রেডিয়াসের ওপেন স্ফিয়ার, এবং y আবার কোথায় আছে, y বলছে আবার s সেটেও আছে, এই যে s, তাহলে y s এও আছে। তাহলে বলতে পারি যে কোনো এপসাইলনের জন্য, কারণ আমরা এপসাইলনটা আমরা আরবিট্রারি চুজ করে ফেলেছি, s এপসাইলন x, যে কোনো এপসাইলনের জন্য s এপসাইলন x, ঠিক আছে। এটা কি করছে, কন্টেন্স an element y of s, s এর একটা এলিমেন্ট, or এটা মানে কি, এটা মানে হচ্ছে x s ক্লোজারে আছে। কেন, কারণ যে কোনো দেখো x কে কেন্দ্র করে যে কোনো ওপেন স্ফিয়ার s এর একটা পয়েন্টকে কন্টেইন করছে, দ্যাট ইজ y, তাহলে s এর একটা পয়েন্টকে কন্টেইন করা মানে x s ক্লোজারে আছে। তাহলে x কোথায় ধরেছিলাম, এই যে সবার প্রথমে দেখো x ধরেছিলাম হচ্ছে এই যে x lp তে, তারপরে দেখালাম s ক্লোজারে, অর্থাৎ lp s ক্লোজারের সাবসেট। therefore lp আর s ক্লোজার সমান, অতএব s হচ্ছে ডেন্স ইন lp, আর প্রথমেই বলেছিলাম কাউন্টেবল, তাহলে এটা কাউন্টেবল হচ্ছে এসটা, তার পাশাপাশি ডেন্সও হচ্ছে, তাহলে দুটো থেকে কি বলতে পারি, অতএব lp ইজ এ সেপারেবল ম্যাট্রিক্স স্পেস। ঠিক আছে, দেখো বুঝতে পারলে কি, একটু বাড়িতে এগুলো ঠিকঠাক ভাবে বুঝতে হবে, মানে তোমাদের যেহেতু কনসেপ্ট অ্যানালিসিসে খুবই মানে এখন তো খুব সামান্য, তো এগুলো হচ্ছে খুব কনসেপ্টের ব্যাপার, যে কোথায় ক্লোজার হচ্ছে, মানে অনেকগুলো জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। তো এই জিনিসগুলো যদি অ্যানালিসিসটা ঠিকঠাক ভাবে না পড়ো, মানে এখন যদি নাই বুঝতে পারো যে ক্লোজার কি বা কি করে ক্লোজার দেখাতে হয়, তাহলে সেপারেবল এগুলো বোঝাটা খুব কঠিন। তো এই ক্লোজার কাকে বলে, কাউন্টেবল কি, এই সমস্ত জিনিসগুলো মাথায় রাখতে হবে, না হলে কিন্তু সেপারেবল করানো মানে ইম্পসিবল, বা এটা করতেই পারবে না। একটা জিনিস মাথায় রাখবে, প্রচন্ড ইম্পর্টেন্ট, এল ইনফিনিটিভ এই স্পেসটা কোনোদিন সেপারেবল হয় না, ইজ নট এ সেপারেবল ম্যাট্রিক্স স্পেস। বুঝতে পারা গেছে, এই স্পেসটা কোনোদিন সেপারেবল হয় না, এরকম এই স্পেসের কোনো সাবসেট পাবোই না যেটা কাউন্টেবল অ্যাজ ওয়েল অ্যাজ ডেন্স হবে, এটা যাতে মাথায় থাকে, খুব ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, এল ইনফিনিটিভ
এটা কিন্তু কমপ্লিট, কমপ্লিটটা আবার এটা ভুলো না, এটা কিন্তু কমপ্লিট ম্যাট্রিক্স স্পেস বাট নট সেপারেবল, সেপারেবল না। এরকম এমসিকিউ কোশ্চেন প্রচুর আসে এটা দিয়ে, ঠিক আছে। আর একটা স্পেস আমরা করাবো, সেটা হচ্ছে সি অফ এ বি, ঠিক আছে। এই স্পেসটা হচ্ছে সেপারেবল হবে, সেটা আমরা দেখাবো। তাহলে নেক্সট যেটা কোশ্চেন সেটা হচ্ছে এক্সাম্পল 6, prove that C of AB is a separable matrix space, ঠিক আছে। আচ্ছা, C of AB সম্পর্কে সবাই জানো, C of AB মানে the space of all continuous function। তাহলে কেউ f C of AB তে থাকা মানে f is continuous on AB, তাই না? AB থেকে r, আর f টা হচ্ছে AB তে কন্টিনিউয়াস। তাহলে ft কোথায় থাকবে? t যদি AB তে থাকে, এর আগের দিন এগুলো বলেছিলাম সব, রিয়েল রিয়েল আর এ থাকবে, কারেক্ট, রিয়েল আর এ থাকবে, ভেরি গুড। তাহলে টি যদি ক্লোজড এবি তে থাকে তাহলে এফটি আর এ থাকবে। আরেকটা সেট আছে, আমি এর আগে বলিনি, এটা এবার বলা উচিত, সেটা হচ্ছে পি অফ এবি। সি অফ এবি যেরকম ভাবে দ্য সেট অফ অল কন্টিনিউয়াস ফাংশন, সেরকম ভাবে পি অফ এবি, কেউ জানো পি অফ এবি মানে কি? দ্য সেট অফ অল, কেউ জানো? পলিনোমিয়ালস অন এবি, যত পলিনোমিয়াল আছে, পলিনোমিয়াল মানে এক্স পলিনোমিয়াল, এক্স স্কোয়ার, বা আমি এখন এক্স দিয়ে করছি না, আমি যেহেতু টি দিয়ে করছি বলে এখানে টি পলিনোমিয়াল, টি স্কোয়ার পলিনোমিয়াল, টি কিউব পলিনোমিয়াল, এর সব পলিনোমিয়াল, ঠিক আছে। যাই হোক, তো এবার আমরা এটা প্রমাণ করব যে সি অফ এবি এটা হচ্ছে একটা সেপারেবল ম্যাট্রিক্স স্পেস। একই রকম ভাবে কোন একটা স্পেসকে সেপারেবল দেখানো মানে তার একটা সাবসেট দেখানো দরকার আমাদের। এই সাবসেটটা ডেন্স হবে অ্যাজ ওয়েল অ্যাজ কাউন্টেবল হবে। তাহলে একটা কনসিডার করছি একটা সাবসেট, লেট আস কনসিডার দ্য সেট এস, ঠিক আছে। আচ্ছা, এসে কারা আছে দেখো ভালো করে, এসটা হচ্ছে অফ অল পলিনোমিয়ালস অন ক্লোজড এবি, ক্লোজড এবির ওপর যত পলিনোমিয়ালস আছে, উইথ, মজার বিষয়টা হচ্ছে যাদের কোফিসিয়েন্ট গুলো রেশনাল, উইথ রেশনাল কোফিসিয়েন্টস। ব্যাপারটা বুঝতে হবে। ধরো আমি একটা পলিনোমিয়াল ডিফাইন করছি, এফটি, এফ হচ্ছে একটা পলিনোমিয়াল, ঠিক আছে। এফটি কিভাবে ডিফাইন করছি? এরকম ভাবে ডিফাইন করছি, 1 প্লাস 2t প্লাস 3t স্কোয়ার। ভালো করে বোঝো, যেখানে একটা কাজ করি, টিটা ক্লোজড এবি তে আছে, এটা একটা পলিনোমিয়াল। কে বলতে পারে এই পলিনোমিয়ালের ডিগ্রি কত? এই এফটি যে পলিনোমিয়ালটা আমরা ডিফাইন করলাম, এর ডিগ্রি কত? ডিগ্রি 2। এফটির ডিগ্রি নিই, ডিগ্রি অফ এফ কত? 2। এফ এর ডিগ্রি 2, কারণ টি স্কোয়ার আছে। তো এই যে পলিনোমিয়ালটা আমি ডিফাইন করলাম, যদি বলি যে এই পলিনোমিয়ালের কোফিসিয়েন্ট গুলো রেশনাল, তার মানে কি? একটা পলিনোমিয়ালের জেনারেল ফর্ম কি? একটা এন ডিগ্রি পলিনোমিয়ালের জেনারেল ফর্ম হচ্ছে এরকম না, a0 প্লাস a1t প্লাস a2t স্কোয়ার প্লাস a t কিউব প্লাস ডট ডট করে an t টু দি পাওয়ার n, তাই তো? যেখানে টি গুলো হচ্ছে সব ক্লোজড এবিতে আছে। তাহলে যদি আমি বলি যে কোফিসিয়েন্ট, কোফিসিয়েন্ট মানে a0 a1 a2 a3, এরাই তো কোফিসিয়েন্ট। এই কোফিসিয়েন্ট গুলো সব রেশনাল। নরমালি কোফিসিয়েন্ট গুলো রিয়াল হতে পারে, কিন্তু এখানে রিয়াল না নিয়ে রেশনাল নিয়েছে, তার মানে ইররেশনাল গুলো বাদ দিয়েছে। তাহলে আমি যদি বলি যে এফটি এরকম √2t, এসে থাকবে? এসে থাকবে না? কেন থাকবে না? কোফিসিয়েন্টটাকে কি নিয়েছি? ইররেশনাল। এসে থাকবে না, এসে থাকবে না। তাহলে এসটা বুঝতে পারা গেছে কিরকম নিচ্ছি? এসটা খুব বেশি জটিল কিছু নিচ্ছি না,
জাস্ট সমস্ত পলিনোমিয়াল গুলো ক্লোজড এবিতে যাদের কোফিশিয়েন্ট গুলো র্যাশনাল, ইররেশনাল নেব না, বা সোজা কথা। আচ্ছা এফটি এস এ তো থাকবে না, সেটা ঠিক বললে। আমি যদি বলি যে এফটি সি অফ এবিতে থাকবে, মানে এফটিটা কি কন্টিনিউয়াস হবে? রুট টু টি এটা কি কন্টিনিউয়াস? রুট টু সি অফ এবি থাকবে কন্টিনিউয়াস হবে। রুট টু টি এটা কিন্তু কন্টিনিউয়াস হবে। কেন কন্টিনিউয়াস হবে? কারণ পলিনোমিয়াল, পলিনোমিয়াল সবসময় কন্টিনিউয়াস হয়। টি এর পলিনোমিয়াল, তার কোফিশিয়েন্ট রুট টু, এটা নিয়ে কোনো জায়েজ না। টি হচ্ছে কন্টিনিউয়াস, স্ট্রেট লাইন কন্টিনিউয়াস, তার সাথে রুট টু গুণ থাক, তার সাথে রুট থ্রি থাক, তার সাথে যা ইচ্ছে গুণ থাক, কন্টিনিউয়াস হয়। তার মানে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যে কেউ যদি পলিনোমিয়াল হয়, পলিনোমিয়াল মানে পি অফ এবি তে থাকে, একটু আগে বলেছিলাম পি অফ এবি, পি অফ এবি মানে পলিনোমিয়াল হয়, তাহলে সেটা সি অফ এবি তে থাকবেই, কারণ পলিনোমিয়াল হলে সেটা কন্টিনিউয়াস হবেই। যারা পলিনোমিয়াল তারা কন্টিনিউয়াস হবেই। আমি কি বোঝাতে পারছি? পি অফ এবি তে থাকলে সেটা সি অফ এবি তে থাকবেই। তাহলে যারা পলিনোমিয়াল তারা সবসময় কন্টিনিউয়াস হয়। তার মানে পি অফ এবি সি অফ এবির সাবসেট, এটা যাতে মাথায় থাকে। আমরা এস কে কিভাবে নিয়েছি? এস কে কিন্তু পি অফ এবি নেইনি। কেন পি অফ এবি নেইনি জানো? এস কিন্তু পি অফ এবি না। পি অফ এবি মানে সেই সমস্ত পলিনোমিয়াল যাদের কোফিশিয়েন্ট র্যাশনাল হবে, মানে রিয়াল। পি অফ এবি মানে সেই সমস্ত পলিনোমিয়াল এবিতে যাদের কোফিশিয়েন্ট রিয়াল, কিন্তু আমরা নিয়েছি এস। এস মানে হচ্ছে সেই সমস্ত পলিনোমিয়াল যাদের কোফিশিয়েন্ট র্যাশনাল নিয়েছি। তার মানে ব্যাপারটা বুঝতে হবে। তার মানে হচ্ছে এস পি অফ এবির সাবসেট। এসে কারা আছে? এসে র্যাশনাল কোফিশিয়েন্টের পলিনোমিয়াল গুলো। পি অফ এবিতে কারা আছে? সেই সমস্ত পলিনোমিয়াল যাদের কোফিশিয়েন্ট রিয়াল। এসে সেই সমস্ত পলিনোমিয়াল যাদের কোফিশিয়েন্ট র্যাশনাল। তাহলে এসটা পি অফ এবির সাবসেট, পি অফ এবি আবার সি অফ এবির সাবসেট, তাহলে আলটিমেটলি এসটা সি অফ এবির সাবসেট হবে। তাহলে আমরা একটা সেট কনসিডার করলাম, যেটা হচ্ছে সমস্ত পলিনোমিয়াল কিন্তু যার কোফিশিয়েন্ট র্যাশনাল। আর যদি বলি রিয়াল তাহলে পি অফ এবি হবে। দেন এস কার সাবসেট? পি অফ এবির সাবসেট। পি অফ এবি আবার কার সাবসেট? সি অফ এবির সাবসেট। তার মানে ওভারঅল এসটা সি অফ এবির সাবসেট। ঠিক আছে, এটা মাথায় থাকে। নেক্সট, এইবার এই যে সেটটা, এটা ফার্স্ট ইয়ারে তোমাদের অ্যানালিসিসে ছিল। এই মানে কাউন্টেবলটা যদি এখন প্রমাণ করতে হয় না, তাহলে ব্যাপারটা বিশাল বড় হয়ে যাবে। তাহলে আমি জাস্ট লিখে ফেলছি ক্লিয়ারলি, এস মানে এরকম একটা অঙ্ক ছিল যে যদি কোনো একটা পলিনোমিয়ালের সেট থাকে যার কোফিশিয়েন্ট গুলো র্যাশনাল, তাহলে সেই সেটটা কাউন্টেবল হয়। ফার্স্ট ইয়ারের প্রমাণ, এটা দেখে নিতে পারো যাদের অসুবিধা আছে। ঠিক আছে, রিয়াল অ্যানালিসিস ফার্স্ট ইয়ারে যখন তোমরা করেছিলে তার প্রমাণটা এখানে আছে। তো এখানে আমি এটাকে বলছি না, জাস্ট এস ইজ কাউন্টেবল, এটা ক্লিয়ারলি বলে ফেললাম। ঠিক আছে, পরীক্ষাতেও তোমরা এরকম ভাবে বলে দিবে। তাহলে আমাদেরকে কি প্রমাণ করতে হবে? তাহলে ইট ইজ এনাফ টু শো দ্যাট, তাহলে শুধুমাত্র এটা প্রমাণ করলেই হবে। ইট ইজ এনাফ টু শো দ্যাট এস ক্লোজার ইজ ইকুয়াল টু সি অফ এবি। তাই না? তো এস ক্লোজার সি অফ এবি মানে একটা সাইড তো পরিষ্কার যে এস ক্লোজার সি অফ এবি সাবসেট। তাহলে এবার উল্টোটা দেখাতে হবে যে সি অফ এবি এস ক্লোজারের সাবসেট। তাহলে উই উইল প্রুভ দ্যাট, আমরা শুধুমাত্র এটা প্রমাণ করব যে, আচ্ছা তার আগে একটা কাজ করি, এটা লিখে ফেলি, অ্যাজ এস ক্লোজার সি অফ এবির সাবসেট হবেই। তাহলে উই উইল প্রুভ দ্যাট, আমরা শুধুমাত্র প্রমাণ করব যে সি অফ এবি এস ক্লোজারের সাবসেট। ঠিক আছে, আচ্ছা একটা এলিমেন্ট নিই সি অফ এবি থেকে। এক্স সি অফ এবিতে আছে, খুব ভালো করে বুঝতে হবে। এক্স সি অফ এবিতে আছে মানে এক্স হচ্ছে একটা ফাংশন। এক্স কিন্তু একটা ফাংশন। সি অফ এবিতে কারা থাকে? যারা হচ্ছে একটা ফাংশন। ঠিক আছে, ক্লিয়ার? এবার একটা থিওরেম আছে যেটা তোমরা জানো না বা কোনোদিন করোনি, সেটা হচ্ছে ওয়েস্টাস অ্যাপ্রক্সিমেশন। জাস্ট থিওরেমটা বলে রাখলাম, এমএসসি তে আরো ডিটেলস এটা আছে। ওয়েস্টাসের অ্যাপ্রক্সিমেশন থিওরেম। ঠিক আছে, আচ্ছা অ্যাপ্রক্সিমেশন বানানটা এখানে বড় হাতে লিখি।
সেই ওয়েস্টাসের অ্যাপ্রক্সিমেশন থিওরেম অনুসারে বলা আছে যে কেউ কোনো একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় সি অফ এবি তে থাকে, ঠিক আছে, কেউ যদি সি অফ এবি তে থাকে দেন, আচ্ছা এখানে বাই করি, বাই ওয়েস্টাস অ্যাপ্রক্সিমেশন থিওরেম অনুসারে কেউ কোনো একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তাহলে এরকম একটা সিকোয়েন্স অফ পলিনোমিয়াল পাওয়া যাবে। There exists a sequence of polynomials. এটা ওয়েস্টাস অ্যাপ্রক্সিমেশন বলে, মানে ওয়েস্টাস অ্যাপ্রক্সিমেশন থিওরেম অনুসারে, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেশন থিওরেম, এরকম একটা পলিনোমিয়ালস এর সিকোয়েন্স পাওয়া যাবে। ধরলাম পিএন সিকোয়েন্সটা পিএন, তাহলে পিএন হচ্ছে একটা সিকোয়েন্স, কার সিকোয়েন্স? পলিনোমিয়ালের। তার মানে পি1 একটা পলিনোমিয়াল, পি2 একটা পলিনোমিয়াল, পি3 একটা পলিনোমিয়াল, সাচ দ্যাট যাতে করে পিএন গুলো সব এক্স এ কনভার্জ করবে as n tends to infinity। pn গুলো সব x এ কনভার্জ করবে as n tends to infinity। এটা হচ্ছে ওয়েস্টাস অ্যাপ্রক্সিমেশন থিওরেম। আমি একটু ডিটেলসে, টাইম আছে একটু বলে দিই ডিটেলসে, কারণ এটাই আজকে লাস্ট করাবো। তো ধরো একটা কন্টিনিউয়াস ফাংশন নিচ্ছি, যারা নিউমেরিক্যাল অ্যানালিসিস কে কেউ শুরু করেছে এখনই, থার্ড ইয়ারে তোমাদের নিউমেরিক্যাল আছে, যদি কেউ নিউমেরিক্যাল অ্যানালিসিস শুরু করে থাকো তাহলে তাদের এটা বুঝতে খুব সুবিধা হবে, আর যদি না শুরু করে থাকো তাহলে দেখো বুঝতে পারছো কিনা। ধরো আমি একটা কন্টিনিউয়াস ফাংশন দিলাম, এটা এবি, ঠিক আছে। তো তোমাদের কি করে, তোমাদের সিলেবাসে এরকম নিউমেরিক্যালে অ্যাপ্রক্সিমেশনের একটা চ্যাপ্টার আছে, সেখানে ধরো আমি একটা ফাংশন নিলাম, ঠিক আছে, বললাম যে একটা ফাংশন তোমাদের তৈরি করতে বললাম যে সেই ফাংশন 0 তে কত হচ্ছে জানি, 1 এ কত হচ্ছে জানি, 2 এ কত হচ্ছে জানি, আর আমি নিজের মতো নিলাম একটা, 3 এ কত হচ্ছে জানি, 4 এ কত হচ্ছে জানি। ধরো এরকম বললাম যে f0 তে, f1 এ, f2 তে, f3 তে, f4 এ কত হচ্ছে জানি, ঠিক আছে। এবিটা বাদ দাও, আপাতত এবি নিয়ে বলতে হবে না, জাস্ট বা এবি ধরো হচ্ছে এরকম 0 থেকে 4 এবি সাপোজ। তো এবার বললাম কি f0 কত হচ্ছে 0, তাহলে দেখো f0 হচ্ছে 0 হচ্ছে, f0 হচ্ছে 0, এটা 0, ঠিক আছে। f1 কত হচ্ছে 2, ধরো 2, আচ্ছা এটার সাথে না এটা 4, তো 4টা একটু ছোট নেই তাহলে সুবিধা হবে, এটা 4, 0 তে 0, 1 এ হচ্ছে 2 এরকম, 2 এ হচ্ছে 4 এরকম, 3 এ হচ্ছে 10, 4 এ 15, তার মানে ফাংশনটা অনেকটা এরকম ইনক্রিজিং। ইনক্রিজিং ডিক্রিজিং তো অবশ্যই, ফাংশনটা এরকম, ঠিক আছে। আচ্ছা কেউ যদি বলে যে ফাংশনটা এরকম না হয় স্যার এরকমও তো হতে পারে, এখান থেকে শুরু হচ্ছে এখানে এরকম গেল, কে গ্যারান্টি দিচ্ছে যে ফাংশনটা লাল কালিটা না কালো কালিটা হবে? 0 তে 0 আছে, 1 এ 2 আছে, 2 তে 4 আছে, লাল কালিটা দেখো, 3 তে 10 আছে, 4 এ 15 আছে, তাহলে লাল কালিটা না হয় আপনি কালো কালিটা কেন আঁকলেন? কেউ যদি বলে স্যার এরকমও তো হতে পারে ফাংশনটা, পারে না? পারে কি পারে না? স্যাটিসফাই করছে, এরকমও হতে পারে, পারে। এই 5টা ভ্যালু দেখে তুমি কোনোদিন কোনো ফাংশনকে তৈরি আঁকতে পারবে? 5টা পয়েন্টের ভ্যালু দেখে পারবো না। তো সেই কারণে আমরা শুধু জানি যে 0 তে ভ্যালু কত, 1 এ ভ্যালু কত, 2 তে ভ্যালু কত, 3 তে ভ্যালু কত, 4 এ ভ্যালু কত, সেখান থেকে আমরা কি করে গোটা ফাংশনটা তৈরি করতে পারবো? পারি না। সেই জন্য তখন আমাদের অ্যাপ্রক্সিমেট নিতে হয়। অ্যাপ্রক্সিমেশন কিরকম অ্যাপ্রক্সিমেশন? বলছি আমরা অরিজিনাল বা এক্সাক্ট ফাংশনটা পারি না, সেই জন্য আমরা কি করি, আমরা এফ এর একটা অ্যাপ্রক্সিমেশন নিই, পি একটা পলিনোমিয়াল নিই, বুঝতে পারা গেছে? সেই পলিনোমিয়ালটাকে আমরা অ্যাপ্রক্সিমেশন নেওয়া মানে আমরা চেষ্টা করি যে তার কাছাকাছি নেওয়ার, যত কাছাকাছি নিতে পারবো, বুঝতে পারা গেছে? তার মানে এখান থেকে তো আমরা এক্স্যাক্টলি বুঝতে পারছি না, কারণ 0 তে 0, 1 এ 2, 2 তে 4, 3 তে 10, 4 এ 15, তার মাঝখানে 0 থেকে 1 এর মাঝখানে প্রচুর পয়েন্ট আছে, সেখানে কি হচ্ছে ফাংশনটা?
তো সেই কারণে আমাদের তখনই অ্যাপ্রক্সিমেশন থিওরিটা দরকার হয়। আমি অত ডিটেলসে যাচ্ছি না, নিউমেরিক্যাল যখন পড়বে তখন দেখবে পুরো ডিটেলসে তোমরা সবকিছু জানতে পারবে, তখন আরো অনেক কিছু আছে সেখানে। তো আমার যেটা কোশ্চিন সেটা হচ্ছে যে ধরো এরকম একটা ফাংশন দিলাম কন্টিনিউয়াস, এফ সি অফ এবি তে আছে। তো এরকম যদি একটা কন্টিনিউয়াস ফাংশন থাকে তখন আমরা কি করি, তখন আমরা এরকম ভাবে একটা সেট অফ পলিনোমিয়ালস পাই, অনেকগুলো পলিনোমিয়াল। আস্তে 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 এই যে বললাম না, দেখো ছবিগুলো যখন এঁকেছিলাম প্রচুর পলিনোমিয়াল, আমরা একটা লাল কালি একটা নীল কালি, আমরা চেষ্টা করি সব থেকে অ্যাপ্রক্সিমেট মানে সব থেকে কাছের নেওয়াটা, মানে আমরা চেষ্টা করি টেন্স টু এক্সাক্ট নেওয়ার চেষ্টা করি, যতটা এক্সাক্ট হতে পারবো। আমরা এক্সাক্ট একেবারে নিতে পারবো না, কারণ আমরা জানি না ফাংশনটা কত, জাস্ট ফাংশনটা বলা আছে এফ। তো আমরা সবসময় চেষ্টা করবো এরকম ভাবে একটা পলিনোমিয়াল নেবো পি1, চেষ্টা করবো এফ এর কাছাকাছি হলো কিনা, পি2 আরেকটা পলিনোমিয়াল এফ এর কাছাকাছি হলো কিনা, পি3 আরেকটা পলিনোমিয়াল এফ এর কাছাকাছি হলো কিনা। এইভাবে চলতে চলতে আমরা পলিনোমিয়ালের একটা সিকোয়েন্স নেওয়ার চেষ্টা করব এবং চেষ্টা করব সেই পলিনোমিয়ালটা যাতে করে এফ এর কাছাকাছি হয়। যাই হোক, এখানে আমি এফ না ধরে এক্স ধরেছি, সেখানে এক্স এর কাছাকাছি। আমাকে বোঝাতে পারলাম, ব্যাপারটা বুঝতে পারলাম আমি? তাহলে এই ওয়েরস্টাস এরকম ভাবে বলে গেছে এটা নেওয়া সম্ভব, আমরা একেবারে এক্সাক্ট না পেয়েও আমরা অ্যাপ্রক্সিমেট এরকম একটা খুব কাছাকাছি পিএন এরকম একটা পলিনোমিয়ালের সিকোয়েন্স পাবো যাতে করে পিএন গুলো এক্স এ কনভার্জ করবে। এক্স এ কনভার্জ করবে মানে এক্স এর তার লিমিটটা হবে এক্স, তার মানে এক্স এর সঙ্গে পিএন এর ডিফারেন্স খুব সামান্য। পাবো কিনা? তো ওয়েস্টাস এরকম বলে গেছে পাবো। বুঝতে পারলাম কি বলে গেছে, মানে কেন থিওরেমটা খুব পপুলার। এই থিওরেমটা প্রচন্ড পপুলার, তার কারণ হচ্ছে আমরা যে কোনো কন্টিনিউয়াস ফাংশনের এরকম ভাবে একটা অ্যাপ্রক্সিমেশন তৈরি করতে পারি। ব্যাস, কাজ খুব কমপ্লিট। পিএন যদি এক্স এ কনভার্জ করে, ডেফিনিশন কি লিমিটের? একটা সিকোয়েন্স এক্স এ কনভার্জ করছে, তার ডেফিনিশন বলো। খুব সিম্পল, একটা সিকোয়েন্স এক্স এ কনভার্জ করছে, একটা এপসাইলন যদি চুজ করি কি হবে? দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার, দেন দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার। কারেক্ট, ধরে নিলাম কে সাজ দ্যাট, কে বলতে পারে পিএন এক্স এ কনভার্জ করছে, ডি ইনফিনিটিভ, এই যে পিএন কমা এক্স লেস দেন, আমরা একটা কাজ করি এপসাইলন বাই 2 ধরি। হ্যাঁ, তো এবার কোশ্চেনটা হচ্ছে ডি ইনফিনিটিভ মানে কত? সি অফ এবির ক্ষেত্রে ডি ইনফিনিটিভ কত হয়, কে বলতে পারে? সি অফ এবির ক্ষেত্রে ডি ইনফিনিটিভ সুপ্রিমাম অফ এফটি মাইনাস জিটি অফ পিএনটি মাইনাস জিটি মাইনাস এক্সটি। টি যেখানে কোথায় আছে ক্লোজড এবিটি, লেস দেন এপসাইলন বাই 2। ভেরি গুড, ঠিক বলেছো। ঠিক আছে, বুঝতে পারলাম। ফর অল, আচ্ছা এটা বলতে হবে ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু কে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা নেক্সট, এটা তাহলে একটা পার্ট গেল। এক, পিএন গুলো কোথায় ছিল? পিএন গুলো হচ্ছে জাস্ট পলিনোমিয়াল ওভার আর, মানে কোফিশিয়েন্ট গুলো সব রিয়েল নাম্বার। ঠিক আছে, কোফিশিয়েন্ট গুলো সব রিয়েল নাম্বার। তো এবার কোফিশিয়েন্ট যদি রিয়েল নাম্বার হয়, যেহেতু কিউ রেশনাল আবার আর এ ডেন্স হয়, তাহলে দেখো তো ফর ইচ পিএন, প্রত্যেকটা পিএন এর জন্য, পিএন মানে হচ্ছে পলিনোমিয়াল যার কোফিশিয়েন্ট রিয়াল, প্রত্যেকটা পিএন এর জন্য দেয়ার এক্সিস্ট এ সিকোয়েন্স qn of polynomials, qn আর একটা সিকোয়েন্স অফ পলিনোমিয়ালস উইথ রেশনাল কোফিশিয়েন্টস। pn হচ্ছে রিয়াল কোফিশিয়েন্ট আর qn হচ্ছে রেশনাল কোফিশিয়েন্টস। রেশনাল কোফিশিয়েন্টস মানে qn গুলো কোথায় আছে তাহলে বলো? qn হচ্ছে পলিনোমিয়াল উইথ রেশনাল কোফিশিয়েন্ট, দ্যাট ইজ ইন এস, এস এ আছে qn গুলো, যাই হোক ব্র্যাকেটে লিখলাম। এরকম কি পাবো? যেহেতু কিউ আর আর খুব পাশাপাশি একে অপরে ডেন্স হয়ে থাকে, কিউ আর আর খুব কাছাকাছি, এরকম একটা রিয়াল নাম্বার থাকলে তার কাছাকাছি একটা রেশনাল পাবো। তাহলে সিমিলারলি এরকম একটা পিএন, একটা রিয়ালের যদি পলিনোমিয়াল থাকে তাহলে তার খুব কাছাকাছি আরেকটা রেশনালের পলিনোমিয়াল পাবো। খুব কাছাকাছি মানে পিএনটি
মাইনাস কিউএনটি লেস দ্যান এপসিলন বাই টি হবে। খুব কাছাকাছি, তাদের মধ্যে ডিফারেন্সটা খুব সামান্য। পিএনটি আর কিউএনটির মধ্যে ডিফারেন্স খুব নগণ্য, লেস দ্যান এপসিলন বাই 2। কার জন্য? ফর অল, যত টি আছে ক্লোজড এবিতে। আর পিএনটি আর কিউএনটির মধ্যে যদি ডিফারেন্সটা খুবই সামান্য হয়, তার মানে তাদের ডিফারেন্স যদি লেস দ্যান এপসিলন বাই 2 হয় ফর অল টি বিলংস টু এবি, তাহলে তাদের সুপ্রিমামটা কি হবে বলো? তাদের সুপ্রিমাম কি হবে তাহলে? পিএনটি মাইনাস কিউএনটি, তার সুপ্রিমাম কি হবে? সেটাও লেস দ্যান এপসিলন বা লেস দ্যান ইকুয়াল টু করে দিই, সেটাও লেস দ্যান ইকুয়াল টু এপসিলন বাই 2। সুপ্রিমাম নিয়ে নাও মানে ইকুয়াল টুটা চলে আসতে পারে, বুঝতে পারা গেছে? আচ্ছা, সুপ্রিমামের নিচে একটা কাজ করি, টি হচ্ছে ক্লোজড এবিতে আছে। বলো এটা কার ডেফিনেশন? কে বলতে পারে এটা কার ডেফিনেশন? পিএনটি মাইনাস কিউএনটি এর সুপ্রিমাম হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু এপসিলন বাই 2। ডি ইনফিনিটি পিএন কমা কিউএন ডি ইনফিনিটি পিএন কমা লেস দ্যান ইকুয়াল টু এপসিলন বাই 2, কারেক্ট। বাস 2। এবার 1 আর 2 কে কাজে লাগাচ্ছি। From 1 and 2, d infinity x comma pn। আচ্ছা, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি d infinity, সরি x comma pn না, x comma qn, হ্যাঁ x comma qn, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি d infinity x comma pn প্লাস d infinity pn comma qn। তো দেখো d ইনফিনিটি x, pn, এই যে 1 থেকে কত পেয়েছি? লেস দ্যান এপসিলন বাই 2, ঠিক আছে? কার জন্য? ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু k। আর পরেরটা d ইনফিনিটি pn, qn, এই যে 2 থেকে, ঠিক আছে? 2 থেকে দেখো লেস দ্যান ইকুয়াল টু, তাহলে এখানে একটা ইকুয়াল টু দিই, তাহলে এটা হচ্ছে ইকুয়াল টু এপসাইলন, লেস দ্যান 2 এপসাইলন করে দিই, তাহলে একই ব্যাপার। x, qn এটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু এপসাইলন, দ্যাট ইজ লেস দ্যান 2 এপসাইলন, কোনো অসুবিধা নেই, ফর অল n গ্রেটার দ্যান ইকুয়াল টু k। তার মানে d ইনফিনিটি x, qn যদি লেস দ্যান 2 এপসাইলন হয়, তাহলে qn গুলো কোথায় আছে? qn গুলো আছে হচ্ছে s 2 এপসাইলন x এ। কোন qn গুলো? যারা k এর থেকে বড় বা সমান। এবার কোশ্চেনটা হচ্ছে এই যে qn গুলো যারা k এর থেকে বড় বা সমান, তারা এখানেও আছে, তার পাশাপাশি qn গুলো সব s এও আছে। তাহলে দেখো তো কি করছে, তাহলে এই যে x কে কেন্দ্র করে যে ওপেন স্ফিয়ার, সেটা কি করছে? তাহলে ফর ইচ পজিটিভ এপসাইলন, এই s 2 এপসাইলন x, এই ওপেন স্ফিয়ার গুলো কি করছে? কন্টেন্টস কত এলিমেন্ট? qn। কাদেরকে তৈরি করছে? প্রচুর, n এর মান k থেকে শুরু করে সবাই হচ্ছে, তাহলে কন্টেন্টস অ্যান এলিমেন্ট, ঠিক আছে? কাদেরকে কন্টেন্ট করছে? qk, qk প্লাস 1, qk প্লাস 2, সবাইকে কন্টেন্ট করছে। যারা কোথায় আছে? s এ আছে। তাহলে কি বলতে পারি? therefore thus x বিলং করছে s ক্লোজারে। অতএব x ছিল কোথা থেকে? c অফ ab থেকে। x বিলং করছে s ক্লোজারে, তাহলে c অফ ab s ক্লোজারের সাবসেট। অতএব c অফ ab s ক্লোজারের সাবসেট মানে s ক্লোজার ইজ ইকুয়াল টু c অফ ab। অতএব c অফ ab ইজ এ সেপারেবল ম্যাট্রিক্স স্পেস, কারণ s টা হচ্ছে কাউন্টেবল, আগেই দেখিয়েছি, আর তার সাথে সাথে s টা টেন্স দেখিয়ে ফেলবো, ঠিক আছে? এই যে কাউন্টেবল, আর ডেন্স, তাহলে এটা সেপারেবল ম্যাট্রিক্স স্পেস, প্রুভড। ঠিক আছে? দেখো বুঝতে পারলে কিনা। নেক্সট দিন আমরা একটা জিনিস করাবো, তার আগে একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে সেকেন্ড কাউন্টেবল কাকে বলে। সেকেন্ড কাউন্টেবল, ঠিক আছে?
এগুলো তোমরা পড়োনি, জাস্ট একটু তোমাদের সিলেবাসে জাস্ট খুব কম আছে, একটু জাস্ট ছুঁয়ে চলে যাবো। আর এরকম একটা থিওরেম আছে, সেপারেবল হলে সেকেন্ড কাউন্টেবল হবে আর সেকেন্ড কাউন্টেবল হলে সেপারেবল হবে। ফার্স্ট কাউন্টেবল আছে, তোমাদের সিলেবাসে ফার্স্ট কাউন্টেবল নেই, তোমাদের সেকেন্ড কাউন্টেবলটাই আছে, ঠিক আছে? সেকেন্ড কাউন্টেবল কাকে বলে, কোন একটা স্পেসকে কখন সেকেন্ড কাউন্টেবল বলে সেটা শেখাবো। আর একটা খুব ইম্পর্টেন্ট থিওরেম আছে, এই থিওরেমটা পরীক্ষাতে খুব আসে, সেপারেবল হলে সেকেন্ড কাউন্টেবল হলে সেপারেবল, ঠিক আছে?